লাইভ স্টার্ট হয়ে গেছে। আমি জাস্ট গ্রুপগুলোতে শেয়ার করে দিই। হ্যাঁ, জয়েন আই হোপ সবাই করছো তোমরা। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা স্টার্ট করি। লাইভে পার্টিসিপেন্টস কম, সমস্যা নেই, আস্তে আস্তে সবাই জয়েন করবে। আসলে তোমাদেরকে কি বলবো, হঠাৎ করে আমরা চলে আসলাম। এভাবে করে কোনো ধরনের নোটিশ ছিল না, কোনো ধরনের আমরা অ্যানাউন্সমেন্ট করিনি। জাস্ট সিম্পল একটা জাস্ট বলছি যে ভাই লাইভ হবে, চলে আসলাম আজকে। তো এখন কি অবস্থা সবার, সবাই কেমন আছো? আমাকে সবাই কমেন্ট করবা, এবং হচ্ছে লাইভটাকে কাইন্ডলি একটু শেয়ার করে দাও ভাইয়ারা, যারা জয়েন করতেছো। তোমাদের কাছে মানে আমাকে তো তোমরা সবাই চিনো। আই হোপ তোমাদের এতদিন ধরে যেভাবে হেল্প করতেছি, এক্সাম নিচ্ছি বিগ ব্যাং পেজে, বিগ ব্যাং গ্রুপে, হ্যাঁ ইন্ডিসি অ্যাডমিশনের জন্য, এসএসসির জন্য এক্সাম নিচ্ছি। অনেকে হয়তো বা চিনছো আমাকে এই কদিনে। তোমাদের সিনিয়র ভাই ব্রাদাররা সবাই চিনে মোটামুটি। এমন কথা হচ্ছে যে আজকে আমাদের কাছে সাথে একজন নতুন মানুষ দেখতে পাচ্ছ তোমরা, নতুন একজন গেস্ট। এই গেস্টকে সেটা পরিচয় পরে দিব। আগে তোমরা হচ্ছে কি গেস্টের পরিচয় পাওয়ার জন্য তোমাদের কিছু করতে হবে। সে কি করতে হবে? তোমাদের লাইভটা একটু শেয়ার করতে হবে। লাইভটা শেয়ার না করলে ভাইজানা না, আমাদের আসলে পার্টিসিপেন্টস বাড়বে না। আমাদের লাইভে একটু কিছু অ্যাটলিস্ট আমাদের টার্গেট হচ্ছে কি অ্যাটলিস্ট 50+ আজকে পৌঁছানো। তো তোমরা কাইন্ডলি হচ্ছে লাইভটা শেয়ার করে দাও মেসেঞ্জার গ্রুপগুলোতে, ফেসবুক গ্রুপগুলোতে, তোমাদের যত ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডরাও ঢুকুক, কিছু ইনফরমেশন পাবে, তোমাদেরও উপকার হবে, তাদেরও উপকার হবে, এবং কিছু ভালো ইনফরমেশন আমরা শেয়ার করবো আজকে। হ্যাঁ, এবং কাইন্ডলি কাইন্ডলি কমেন্ট করবো, তোমাদের অনেক কমেন্ট আমি আশা করতেছি আজকে। আমি তোমাদের হচ্ছে গিয়ে গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। তোমরা কাইন্ডলি হচ্ছে গিয়ে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো লাইভে, যারা যারা জয়েন করতেছো। এতদিন ধরো তোমাদের সামনে খালি হচ্ছে যে কোয়েশ্চেন নিয়ে আসতাম, ওই ওভাবে করে মানে সামনাসামনি আসা হয়নি, ফেস টু ফেস। আফটার লং টাইম, আই থিঙ্ক 2025-এ এটা মনে হয় আমার সেকেন্ড লাইভ, বাট লং টাইম পরে আসলাম আর কি। আমাদের সামনে আসলে যখন এনডিসির যখন কোর্স চলবে আমাদের, তখন কিন্তু আমাদের প্রতিদিন সপ্তাহে একটা করে লাইভ থাকবে ইনশাল্লাহ। এখন যদি এসএসসির টাইম, এখন হচ্ছে তোমাদেরকে ভাবে করে প্যারা দিতে, আমি জানি তোমাদের মধ্যে অনেকে এখন পড়াশোনা করতেছো, কেউ আসলে এই লাইভে এখন থাকবে না, বাট এই লাইভটা রেকর্ড হয়ে থাকবে, সো লাইভটা তখন অনেকেই দেখবে। তো তখন ওদের জন্য বেসিক্যালি আমাদের এই লাইভটা করা, সবাই যেন দেখতে পারে ওভাবে করে লাইভটা করতেছি আমরা, ফেসবুকে রেকর্ড হয়ে থাকে। সো আমি আর কথা দেরি করবো না, আসলে লাইভে পার্টিসিপেন্ট যাই থাকুক না কেন ওইটা আসলে ম্যাটার করতেছে না আপাতত, বিকজ যেহেতু আমরা অলরেডি না অ্যানাউন্স করে চলে আসছি, এবং সামনে লাইভটা রেকর্ড থাকবে, সো রেকর্ড থেকে সবাই দেখে নিবে, কোনো প্রবলেম নেই। তো যারা জয়েন আসো, তোমাদের কাছ থেকে আমি কমেন্ট আশা করতেছি। ভাই বলো, তোমাদের
তোমার সবাই কেমন আছো? তোমার শুনতে পাচ্ছ কিনা আমাদেরকে? একটু একটু শেয়ার করো। লাইভের কথাবার্তা শুরু করার আগে আসলে বিষয়টা শেয়ার হওয়া প্রয়োজন যে আমাদের কথাবার্তা সবাই ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা। অলরেডি 40 ভিউজে চলে আসছে আমরা। হ্যাঁ, মোটামুটি এখন স্টার্ট করা যায়। ওকে, জি ভাই, শুরু করা তো যায়, আমরা শুরু এখন করতে কথা পারি। হচ্ছে, হ্যাঁ এখন কথা হচ্ছে আমার সাথে কে আছে। হ্যাঁ ভাই বলো, তোমার নাম কি একটু বলো, তোমার পরিচয় আগে আচ্ছা, একটু দাও। আসসালামু আলাইকুম তোমার আমার লাইভের ছোট গেস্ট। ভাইয়াপুরা যারা আছো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে, বিগ ব্যাং এর আমাদের অনেকদিন পরের একটা লাইভ। তো প্রথমত আমি আমার ছোট্ট করে পরিচয়টা বলতে চাই। আমি হচ্ছে তোমাদেরই এক বড় ভাইয়া, ঠিক আছে? আমার নাম হচ্ছে দিব্যেন্দু পাল, অভ্র। ঠিক আছে, ছোট নাম হচ্ছে অভ্র। অভ্র নামে আমাকে সবাই চেনে। এবং আমি হচ্ছে বর্তমানে খুলনা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে অধ্যয়নরত আছি, ফাইনাল ইয়ারে। ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের এটাই হচ্ছে আমার পরিচয়। আরো কিছু পরিচয় আছে, আমরা আস্তে আস্তে পরিচিত হব। তো মূলত আমাদের যে টার্গেটটা, তাই না, আমাদের টার্গেটটা কি, যে প্রথমত এসএসসি তে খুব ভালো একটা রেজাল্ট তৈরি করা, তাই না? কারণ এসএসসি পরীক্ষা তোমাদের সামনে। এসএসসি তে একটা সুন্দর একটা রেজাল্ট যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে পরবর্তীতে আমাদের নেক্সট গোল যেটা, কলেজ অ্যাডমিশন টেস্ট, তাই না? আমরা সবাই চাই, আমরা ছেলেদের সবার টার্গেট কি থাকে মূলত বলেন তো? ঢাকা নটরডেম কলেজ, তাই না? সবার টার্গেট, আমারও ছিল। তো আমিও সেই টার্গেটটা জয় করেছি। আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আসলে আমার সেই জার্নিটা কেমন ছিল এটাও আজকে শেয়ার করবো আপনাদের সাথে। এবং পাশাপাশি আসলে কিভাবে পড়াশোনা করলে এখন থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা সেখানে পৌঁছাতে পারবেন, সেটা নিয়েও আজকে আমরা কথাবার্তা বলবো। তো আমি নটরডেম কলেজের 2018 সেশন, অর্থাৎ আমার এসএসসি ছিল 18, অর্থাৎ 18-র পরে আমি হচ্ছে এইচএসসি যদি বলতে আমি 2020 ব্যাচ, অটো পাস ব্যাচ বলতে পারেন এইচএসসি। তো যাই হোক, তবে নটরডেম কলেজে চান্স পেয়েছিলাম আমি 2018 সালের ভর্তি পরীক্ষায়। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আসলে এটা জানা যায় না, বাট আমার একটা কাহিনী ঘটছে। হ্যাঁ, এই কাহিনীটা খুব ইন্টারেস্টিং, আমি বলবো আমার আজকে লাইভের ভিতরে। আমি টোটাল বাংলাদেশের ভিতরে কারণ এই কাহিনীটা নটরডেম খুবই কলেজে ভর্তি স্পেশাল কাহিনী। পরীক্ষায়। এই কাহিনীটা সবার সাথে ঘটে না। মানে দেখো, আমি আমি একটু হ্যাঁ, মানে ও যাওয়ার আগে আমি একটু একটু মেনশন করি। আমি ওর জি কাহিনীটা শুনতেছিলাম জি ওর জি কাছ ভাই, থেকে লাইভে আসার আগে। জি জি তো ভাই, জি খুবই ভাই, উদ্ভট বিষয়। নটরডেমে না, এই জিনিসটা আসলে উদ্ভট না, এই জিনিসটা আসলে হয়। ধরো আমরা আসলে জি। অনেকে হুজুগে বাঙালির মতো তোমার কি করি নটরডেমে, আর নটরডেম তো সেরা কলেজ, এখানে সেরা পড়ার জন্য কলেজ, সবাই রাইট। পাগল হয়ে যায়। তো জি ভাই, ঢাকার বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা নটরডেম কলেজে পড়ার জন্য আসে। বাট ব্রাদার, আসে। এটা মাথায় রাখবা যে এখানে আসলে শুধু পড়াশোনা না, তোমাকে কিন্তু পুরো জীবন কাটাতে হচ্ছে 2 বছর এখানে। অ্যান্ড একদম। এই 2 বছরের ভিতরে তোমাকে কিন্তু হচ্ছে কি এখানে থাকতে হবে, তোমার অ্যাকোমোডেশন, তোমার বাবা মাকে ছেড়ে তুমি থাকতেছো, সো এটা একটা বিশাল আহ, মানে কি বলবো। ও আমাদের মাঝখানে অলরেডি আমাদের আরেকজন গেস্ট তানভীর খান জয়েন করেছে। তো ওয়েলকাম ব্রাদার। আমি আসলে এই বন্ধু তানভীর, অভ্র ভাইয়ের ওয়েলকাম বন্ধু। ও, সে লাগছে পড়া তোমাকে, করতেছিলাম, স্টোরিটা খুব শেয়ার সুন্দর করবে, লাগছে বা আমি বন্ধু। আসলে একটু ধন্যবাদ ভূমিকা বন্ধু। দিচ্ছি যে হ্যাঁ। তো তোমার সুন্দর এই লাগছে। আমাদের নটর কলেজে যেটা হয় কি বুঝছো, মানে স্টুডেন্ট অনেক আসে, এসে হোস্টেল থাকা শুরু করে, ওরা অ্যাডজাস্ট করতে পারে না, বা হচ্ছে কি দেখা পারে যায় না। যে অনেক ধরনের সমস্যা হয়, ক্রিয়েট হয়। এরকমই ধরো সমস্যা ক্রিয়েট হয়েছিল ওর ক্ষেত্রেও। এবং ওর মতো আরো অনেকেই থাকে যারা তোমার হচ্ছে কি 3-4 মাস পরে টিসি নিয়ে চলে যায়। তো ও বেসিক্যালি সেই হুম, কাজটাই করতে চাইছিল যে নটরডেম কলেজ এরকম এরকম একটা কলেজ চান্স পাওয়ার পরে ও ছেড়ে চলে যেতে চাচ্ছে। বাকি রাইট স্টোরিটা রাইট। ওই বলুক। আচ্ছা, তাহলে আমি একটু ছোট করেই শুরু করি। সেটা হচ্ছে নটরডেম কলেজ আমাদের সময় তোমরা জানো, কিংবা ভাইয়াদের ব্যাচ 19 ব্যাচ বা আমরা 20 ব্যাচ, আমরা পর্যন্ত আসলে লং সিলেবাস ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের রিটেন এবং ভাইবা দুটোই হতো, ঠিক আছে? রিটেন এবং ভাইবা দুটোই হতো। আমরা রিটেন পরীক্ষা দেওয়ার পরে সিলেক্ট, মানে পরে ভাইবা পরীক্ষা দিতাম আর কি, ঠিক আছে? তারপরে আমরা চান্স পাইতাম। তো ব্যাপারটা হচ্ছে, আমি তো ভর্তি পরীক্ষা দিলাম। আমার আসলে ছোটবেলা থেকে আসলে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, মানে এসএসসি পর্যন্ত, ঠিক আছে? তো চিন্তা ভাবনা করলাম যে ডাক্তার যদি হতে হয়, বায়োলজি পড়তে তো নটরডেম কলেজে চান্স পাওয়া লাগে না, তাই না? বায়োলজি জিনিসটা আসলে খুবই, যে কোনো জায়গায়, একটা মফস্বল শহর, আমার বাড়ি হচ্ছে নিজ জেলা সাতক্ষীরা। তো সাতক্ষীরাতে পড়াশোনা করলে হবে। আমি সাতক্ষীরা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে, অর্থাৎ জেলা স্কুল থেকে পড়াশোনা করেছি। সেখানে আমার প্রথম দিকে থাকতাম। তো স্যার ম্যামরা সবাই চাইতেন যে নটরডেম কলেজে চান্স পাই, সেন্ট জোসেফে চান্স পাই, তাই না? তো আমি পরীক্ষা দেব না, মানে ডাক্তার হতে গেলে কি নটরডেম কলেজে পড়তে হয় নাকি? নটরডেমে তো বুয়েটিয়ানরা পড়ে, এমন একটা আসলে, বা কুয়েটিয়ান বা চুয়েটিয়ান বা ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট এক কথায়, তারা তো নটরডেম কলেজে পড়ে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে থাকে। কারণ অ্যাজ এখানে আমরা সবসময় জেনে আসছি, ম্যাথ ফিজিক্স, হ্যাঁ, সব সাবজেক্টই বেস্ট। ওকে, এটা আমাকে বলতে বাধ্য হতে হবে, সব সাবজেক্টের জন্যই বেস্ট, কারণ আমি থেকেছি, দেখেছি। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কেন নটরডেম কলেজে পড়বো আমরা, বা কেন হলি ক্রসে পড়বো মেয়েরা? তো এই ব্যাপারটা আসলে আসার আগে আমি একটু আমার গল্পটা শেয়ার করি। সেটা হচ্ছে, আমি ভর্তি পরীক্ষা দিলাম। ভাইবা পরীক্ষা একটা ইন্টারেস্টিং ঘটনা আছে।
আমি আবার গান টান গাইতে পারতাম, ঠিক আছে। এই কোকারিকুলার অ্যাক্টিভিটি গুলো না তখন খুব দেখতো। আমাদের সময় বাংলায় স্যার ছিলেন, আমাদের সময় হচ্ছে পাঠান স্যার ছিলেন বাংলা, হ্যাঁ এখন স্যার আছেন কিনা আই ডোন্ট নো, মানে অনেকদিন যোগাযোগ হয় না। তারপরে আমাদের ম্যাথে ছিলেন হচ্ছে আমাদের একজন, আমরা মুরগি মানে উনি ক্লাসে মুরগির গল্প বলতেন খালি, ঠিক আছে, নয়ন পোদ্দার স্যার, ঠিক আছে, খুব মজার একজন মানুষ। তো ওই দুইজন মানুষ আমার ভাইবে পড়েছিলেন, হ্যাঁ খুব অসাধারণ ম্যাথ ক্লাস নেন নয়ন স্যার। তো তো স্যার হচ্ছে আমার বললো যে তোমার আমার অনেকগুলো সার্টিফিকেট নিয়ে গেছিলাম, তো আমি গান গেতে পারতাম। তো আমার গানের অনেকগুলো পুরস্কার ছিল জাতীয় পর্যায়ে, তো আমাকে বললো যে একটা গান শোনাও। তো আমি গান শোনার পরে স্যার আমাকে বলছিল যে বাবা তুমি অনেক ভালো একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, পাশাপাশি অনেক গান বা তোমার কোকারিকুলার অ্যাক্টিভিটিস অনেক চর্চা আছে, তুমি নটরডেমে যদি চান্স পাও অবশ্যই আমার সাথে আগে দেখা করবো। সেই সময় আমার মনে একটা জোর পেয়ে গেছিলাম যে না আসলে শুধু পড়াশোনা করলেই নয়, কোকারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট রাখে নটরডেম কলেজ, ঠিক আছে। কারণ সব থেকে বাংলাদেশের 64টা জেলার ক্রিম গুলোকে তুলে তুলে তারা নিয়ে আসে। সো এখানে চান্স পাইতে গেলে যে আপনাকে সব শুধু ভালো পড়াশোনাই করতে হবে ব্যাপারটা এমন না, সব দিকেই এগিয়ে রাখার চেষ্টা করতে হবে। যাই হোক, তো আমি চান্স তো পাইলাম। আসলে নটরডেম কলেজে কোনো মেরিট দেওয়া হয় না আমাদের সময়, খবরের কাগজ, আমার এখনো মনে আছে, খবরের কাগজে পরদিন সকালবেলায় দিছিল, আর এমনি বিকালের দিকে আমরা জেনে গেছিলাম মোটামুটি, যে খবরের কাগজে রোল দিয়ে দিত, ঠিক আছে, একটা কলামে রোল গুলো সব দিয়ে দিত কারা কারা চান্স পেয়েছে। তো আমি দেখলাম চান্স পেয়েছি, তো কলেজও শুরু করলাম, সব ঠিকঠাক আছে, ভর্তিও হলাম, একটা উত্তেজনা উত্তেজনা নিয়ে ভর্তি হলাম। কিন্তু আমি যখন অ্যাকোমোডেশন প্রবলেমে ফেস করলাম, অর্থাৎ আমার একটু ঘর কোনোটাই, বুঝছো, মানে আমি আসলে নিজের ঘরের কমফোর্টের জোন থেকে আসলে বেরোতে চাই না। তো আমি তো ভর্তি হলাম, ক্লাসও শুরু হলো। এইবার ক্লাস শুরু তো আর ভালো লাগে না, কারণ নটরডেম কলেজের কাহিনী ভাইরা আরো বলবে তোমাদের কাহিনী। তো সেখানে আসলে ঠিক সকাল একদম 8টা থেকে ক্লাস আমাদের, ঠিক আছে, কখনো কখনো ল্যাব সকালে থাকলে আরো সকালে যাওয়া লাগতো। তো 8টা থেকে আমাদের ক্লাস শুরু হতো, লেকচার, এবং আমাদের মাঝে একটা ছোট্ট টিফিনের ব্রেক দেওয়া হতো 20-25 মিনিট। হ্যাঁ, তারপরে আবার ক্লাস হতো, আবার বিকালে দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে ল্যাব করে আমাদের বাসায় আসতে 5টা 5:30। আর যারা স্থানীয় থাকে, মানে হোস্টেলে থাকতো না, ঢাকার স্থানীয়, কারোর বাড়ি দেখা যাচ্ছে মিরপুর 10 বা আরো দূরে, ঠিক আছে, গুলশান ওইদিকে, তো বনানী, তো ওদের আসলে জীবন বেড়ে যাইতো, ওরাও করতো কি ওই যে মানে বাসের ভিতরে পড়তে পড়তে যাইতো। তো ওদের অনেক কষ্ট হয়ে যাইতো। তো আমি থাকতাম কমলাপুর রেল স্টেশনের ওখানে, নতুন বাজার বলে একটা জায়গা আছে, হোস্টেল ছিল একটা, হিমেল হোস্টেল, সেখানে থাকতাম। তো খুব কষ্ট হতো, এত খাবার দাবারের সমস্যা আর এত অসুবিধা। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আর নটরডেম কলেজে পড়বো না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর নটরডেম কলেজে পড়বো না। আমার গ্রুপ আসছিল গ্রুপ 2, ঠিক আছে, আমাদের নটরডেম কলেজে টোটাল গ্রুপ আছে 16টা, 14টা সায়েন্স বাংলা, এবং লাস্টের যে দুইটা ইএনএস বলা হয় 14 এবং 15, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা হচ্ছে ওই দুটোতে থাকে। এখন তো বাড়াতে পারে, আই ডোন্ট নো, আমাদের সময়টা ছিল। তো আমি ছিলাম গ্রুপ 2-তে, আমার রোল ছিল 21, ঠিক আছে, আমাদের বড় বড় রোল দেওয়া হতো 12002021, ঠিক আছে আমার রোল। তো আমি তো গ্রুপ 2-তে চান্স পেলাম, মানে আমার ওখানে ক্লাস শুরু হলো। তো এখন আমি তো আর ভাল লাগে না, আমি ইভেন ঢাকা যে আমাদের বোর্ড, মানে আমাদের নটরডেম কলেজ ঢাকা বোর্ডের আন্ডারে, আমি ওখানেও গেছি অ্যাপ্লিকেশন নিয়ে কলেজ থেকে যে আমি নটরডেম কলেজে পড়বো না, আমি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে ভর্তি হবো, ঠিক আছে। তো এরকম একটা সিচুয়েশন, আমি পড়বোই না। তো আমাকে তো আমার আব্বা আম্মু রাখতে পারতেছে না, বাবা মা বলতেছে তুমি এরকম করতেছো কেন, কেন পড়াশোনা করতেছো না, খুব মানে একটা ডিপ্রেশনের ভিতরে। আমাদের কুইজ পরীক্ষা হতো, কুইজের কেমিস্ট্রিতে করলাম ফেল প্রথমটায়, ঠিক আছে, খুবই বাজে অবস্থা। এমন কেন, হোম সিকনেস কাজ করতেছে খুব, ঠিক আছে, মানে অ্যাডাপ্টেশন করতে পারতেছি না, মানে অসুস্থ হয়ে পড়ছে, চিকুনগুনি হয়েছিল আমার, 7 দিন চিকুনগুনিয়া ভোগাইছে আমার, ঠিক আছে, মানে খুব অসুস্থ হয়ে পড়ছিলাম, বাড়ি চলেই যাব, বাবাও বলতেছে থাকো দরকার নেই, আমাদের ঘরের ছেলে ঘরে আসো, ঠিক আছে। তো একদিন আমি চলে আসবো এরকম, মানে চলে আসছি ঢাকা থেকে বাড়ি আসছি। তো আমার ভর্তির ব্যাপারে কথা বলার জন্য আমাদের একটা স্যার ছিলেন, বিজ্ঞানের স্যার, উনি আমার দাদা সম্পর্কে হয়। তো উনি ফোন দিয়েছে, মানে নটরডেম কলেজে একজন মানে অফিসিয়ালস আছে, ওনার নাম বর্মন স্যার, আমি বর্মন স্যার বলে এখনো ওনাকে মানে পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো একটা মানুষ। উনি আমাকে আসলে জীবনের গেম চেঞ্জার, বুঝছো। তো গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খেয়াল করো। তো আমার স্যার তখন ফোন দিল হচ্ছে স্যারকে, ওই বর্মন স্যারকে, নটরডেম কলেজের অফিসিয়ালস, উনি হেড অফিসিয়ালস, হ্যাঁ, উনি সব অফিসের ডকুমেন্ট গুলো নিয়ন্ত্রণ করেন। তো ওনার বাড়ি মেবি রাঙামাটি বা যশোর, আই ডোন্ট নো, মানে এরকম একটা শুনছিলাম। তো স্যার হচ্ছে ফোন দেওয়া হয়েছে, আমার এমনি আগে চিনছে যে আমি ছেলেটা চলে যেতে চাচ্ছি, স্যার কয়েকবার বলছে যেও না, থাকো, দেখো নটরডেম কলেজ বাংলাদেশের সেরা কলেজ, এই বিভিন্ন ভাবে বলেছে। ওমা, ফোন দেওয়ার পরে তখন বলছে হচ্ছে যে এই ছেলেটা, এর নাম এই দিব্যেন্দু পাল লাভ্র, তো এই হচ্ছে, তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে কিন্তু ও থাকতে চাচ্ছে না, ও চলে আসবে, তোর ভর্তিটা ক্যান্সেল করে দেন। তো স্যার তখন বলছে আমি একটু দেখি আসলে কে। তখন স্যারকে নাকি বলছে যে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা 2018 সালে একই নাম্বার পেয়ে ভাইবা এবং রিটেনে মোট ফার্স্ট হয়েছে 5 জন। এই 5 জনকে 5টা গ্রুপে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এই ছেলেটা তাদের ভিতরে থার্ড। অর্থাৎ নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় সেবার আমি মেধা তালিকায় প্রথম, ঠিক আছে, 2020 সালে। এটা আসলে জানাজানি হওয়ার কথা ছিল না, বাট আমাকে রাখার জন্য
স্যার এটা মানে পাবলিশ করতে বাধ্য হয়েছিল। অর্থাৎ সেবারের ভর্তি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম নটরডেম কলেজে সারা বাংলাদেশের ভিতরে, এবং স্টিল আমাকে নটরডেম কলেজ অনেক কিছুই দিয়েছে। ভাই এবার আপনি কিছু বলেন, আমরা আবার আসবো, আপনি কিছু বলেন তাহলে, পরে পরিচয় তো দিলাম। আমি এখন আসবো হচ্ছে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার তানভীর খানের কাছে। আমাদের মাঝখানে, আমাদের দুজন ইঞ্জিনিয়ারের মাঝখানে একজন ডাক্তার বসে আছে কিন্তু, নাকি? হ্যাঁ, খুলনা মেডিকেল কলেজ মানে মনে এখন স্টুডেন্ট না ভাই? এখনো তো শেষ হয়নি তো মেডিকেল। হ্যাঁ, দীপেন্দু এখন স্টুডেন্ট হিসেবে আছে। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন। তো আমি এখন যাব হচ্ছে কি ইঞ্জিনিয়ার তানভীর খানের কাছে। ব্রাদার, কি অবস্থা বলো? তোমার পরিচয় দাও একটু। আমি তোমাকে যেটা বললাম সবাইকে যে আমাদের দুজন, আমি কিন্তু প্রিভিয়াসে মানে মেসেঞ্জার গ্রুপে যেটা শেয়ার করছিলাম তোদেরকে ভাই, যে আমাদের সাথে হচ্ছে কি দুজন গেস্ট থাকবে, এবং ওনারা হচ্ছে গিয়ে প্রিভিয়াস মানে আমাদের নটরডেমের এক্স, এবং হচ্ছে গিয়ে তোদের সিনিয়র, এন্ড হচ্ছে গিয়ে বর্তমানে হচ্ছে তো স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে। সো এর মধ্যে একজনের সাথে মাত্র পরিচয় হলো, যে খুলনা মেডিকেল কলেজে আছে, এবং এখন হচ্ছে কি ইঞ্জিনিয়ার তানভীর খান। তো দেখতেই পাচ্ছিস না ডিসপ্লেতে নামটা। সো বুঝতেই পারতেছিস আমাদের এনডিসি তে সব হচ্ছে কি ইঞ্জিনিয়ার ডাক্তার দিয়ে ভরা। সায়েন্সের পোলা বা ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়া অন্য কোনো ফিল্ডে যায় না, মানে ডাক্তার আর ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউই নাই এখানে। আমিও একজন আহাম্মক ইঞ্জিনিয়ার হয়ে গেছি। এখন এখানে আমার সাথে আরেকজন আছে, আমার পার্টনার। ঠিক আছে ব্রাদার, এবার তোমার কাছে আমি একটু ইন্টারাপ্ট করি ভাই, একটু জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করব, একটু প্লিজ। সেটা হচ্ছে আমার আসলে সাকসেস বলতে গেলে এটা একটু না বললেই নয়। আসলে নটরডেম কলেজ আমাকে কি দিছে এটা না বললে আমি আসলে অকৃতজ্ঞ হয়ে যাই, আমাকে বলতে হবে। ঠিক আছে, আমি আসলে সত্য কথা বলতে আমি খুলনা মেডিকেলে আছি, বাট আমার রেজাল্ট হয়েছিল হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। ঠিক আছে, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু মাইগ্রেশন করে খুলনা এসেছি। ঠিক আছে, এটা আর এ বাদেও আমি আসলে মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি ভাইদের মতোই আমারও টার্গেট বুয়েট ছিল বা কুয়েট ছিল বা চুয়েট ছিল, আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল মেন কথা। ঠিক আছে, আপনি ডাক্তার ছিলেন ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো মজার ব্যাপার, আপনি তো আরো উপরের লেভেলে ভাই, আপনি ডাক্তারি প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং এ আসছেন, আপনি তো আরো লেজেন্ড ভাই। তো আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছি ভাই, এটা খুব টাফ। ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার হওয়াটা ইজি ভাই, ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার হওয়াটা প্রিপারেশন নেওয়াটা ইজি। কারণ আমি তো জানি আমাদের বেলা যখন এমএসটি পরীক্ষা হলো, খান তানভীরের মনে আছে এমএসটি যেবার পরীক্ষা হলো খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে আমার ভর্তি পরীক্ষা হয়েছিল, সেবার এমএসটি ভর্তি পরীক্ষায় বা 113তম হলাম আমি সারা বাংলাদেশের ভিতরে এমএসটি ভর্তি পরীক্ষায়, এবং 113তম হয়ে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পেয়েছিলাম। প্রথম পরীক্ষা ছিল আমাদের করোনা ব্যাচে এমএসটি তে, খান তানভীর জানে। তো এমএসটি ভর্তি পরীক্ষা 113তম হলাম। তারপরে চিন্তা ভাবনা করলাম যে না, মেডিকেলে দেওয়া যেতেই পারে। ঠিক আছে, ধুলো মাখা বায়োলজি বই বের করছিলাম, আমার এখনো মনে আছে তখন সময় ছিল 29 দিন, একদম পাক্কা গুনে গুনে 29 দিন। মার্চের 4 তারিখে এমআইএসটি পরীক্ষা দিয়ে আসলাম, মার্চের 4 তারিখে, হ্যাঁ, আর হচ্ছে মেডিকেল ভর্তি হয়েছিল 5 তারিখে। এরকম হয়েছে, মানে 29 দিন টাইম ছিল আমার হাতে একদম মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য। আমি না কোথাও কোচিং করছি, না কোথাও কোনো ভাইয়ের কাছে পড়ছি, একদম ভাই মানে এনডিসি আমাকে যেটা দিছে বায়োলজিতে, আমি বায়োলজি সবসময় 95 না 100 পাইতাম ভাই কুইজে। আমার বায়োলজি খুব ভালো লাগা শুরু করছিল, যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, বাট বায়োলজি সবসময় ভালো লাগতো। তো আমি একটা বায়োলজি খুব ভালো বেসিক ছিল, সেই কারণে আমার সেই কারণে কইছি আমি কোনো জায়গায় কোচিং না করে ভাই, আমি জাস্ট 29 দিনের প্রিপারেশনে নতুন বই কিনলাম 5 তারিখে সকালে গিয়ে আম্মুর সাথে, আমার এখনো মনে আছে বই মেলায় গিয়ে বই কিনে এনে আমি নিজে নিজে উন্মেষের একটা পিডিএফ নাম ডাউনলোড করছিলাম, কোচিং এ ভর্তি হয় নাই কিন্তু ভাই, শুধু একটা পিডিএফ ডাউনলোড করে ফ্রেন্ডের কাছ থেকে শেয়ার করে নিয়ে সেটা আমি দাগাইছিলাম মেন বইগুলো, কারণ দাগানো বই পড়তে হয় মেডিকেলে চান্স পেতে গেলে। তো আমি দাগানো বইগুলো পড়ে জাস্ট ভাই পরীক্ষা দিছিলাম ভাই। পরীক্ষা দিয়ে মনে করেন আমার তো সব ইজি লাগছে, ওই জানা জিনিস কিছু ভুল দাগানোর কারণে দেখা যাচ্ছে মাইনাস মার্কিং খেয়ে ময়মনসিংহ মেডিকেলে চান্স পেলাম। তো এই হচ্ছে অবস্থা। আমার সোরারদি কিংবা সলিমুল্লাহ হয়ে যাইতো, বাট আসলে আমি চিন্তা ভাবনা করছি না, বাড়ির দিকে থাকবো, যে হোম সিকনেস, নটরডেম কলেজের ইতিহাস, এই জন্য খুলনায় চলে আসা ভাই। এবার তো আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমার হচ্ছে 322তম হয়েছিলাম, এবং হচ্ছে আমার বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রিলিতে টিকেছিলাম, রিটেন পরীক্ষাটা দিতে পারিনি, সত্য কথা, খুবই কষ্টের ব্যাপার। প্রিলিতে টিকেছিলাম, রিটেন দিতে পারি নাই, কারণ আমার ময়মনসিংহ মেডিকেলের টার্ম অন ছিল। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 6 মাস পরে বুয়েটের পরীক্ষা ছিল, এটাই আর কি। তো ওই রোড ম্যাপটা আমরা হচ্ছে যে একটু তানভীর খানের কাছে যাব, ও হচ্ছে কি ওর স্টোরিটা একটু শেয়ার করুক। যেহেতু আসলে নতুন মুখ, তোরা এখনো চিনিস না ভাইদেরকে, তো আস্তে আস্তে দেখবি আমাদের বিগ ব্যাং করছে এবার, কিন্তু এটা সবাই হচ্ছে কি আমাদের লিড রোলে আছে। এবং শুধুমাত্র আজকে ফার্স্ট দেখতেছিস, এই আগামী 4-5 মাস তোরা খালি এই দুজন ভাইকে দেখবি, আমাকেই দেখবি না। আই উইল বি লাইক পুরো ইনভিজিবল হয়ে যাবো, আমি খালি এক্সাম সিস্টেম আর ওই যে ম্যাথ ফিজিক্স ক্লাস টুকটাক সময় নিব। এছাড়া দেখবি সবসময় এই অব্র ভাই, তানভীর খান ভাই, ওদিকে তোদের আরিয়ান ভাই আছে, প্লাস ওখানে আর নতুন একজন তোর ভাইকে পাবি তোরা, জাফিন ভাই, ও কুয়েটের। ঠিক আছে, তো ওকে, পরে সবার সাথে পরিচয় হয়ে যাবে। এখন
তানভীর কাছে হ্যান্ড ওভার করলাম। ভাই বলো, তোমার স্টোরিটা বলো, কি অবস্থা তোমার, কেমন আছো? আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? ওকে, আমার স্টোরিটা খুবই সংক্ষিপ্ত। আমি প্রথমে হচ্ছে যে জানতাম না যে হচ্ছে এনডিসি বলে কিছু একটা আছে লাইফে, বা বাংলাদেশে এক্সিস্ট করে এরকম কিছু। আমার এসএসসি পরীক্ষা শেষ, আমি ময়মনসিংহে হচ্ছে শহরে গেলাম, আব্বু আব্বা শহরে পাঠাইলো। তো ওখানে হচ্ছে হোস্টেলে থাকতেছি। তো পরীক্ষার পরপরই হচ্ছে পড়াশোনা শুরু করে দিয়েছি। ইন্টারমিডিয়েটের বই কিনলাম, প্রাইভেটে ব্যাচ শুরু করে দিলাম। তো এর মাঝে একদিন আমার বড় ভাইয়া ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে কি যে, "তানভীর তুই হচ্ছে নরোডেম কলেজে ভর্তি পরীক্ষা দে।" আমি বললাম, "নরোডেম কলেজ? এ আবার কোথায়?" ভাইয়া বলছে, "ঢাকাতে একটা কলেজ আছে, খুব ভালো কলেজ। আমার বন্ধুরা অনেকে এখানে পড়াশোনা করছে, খুব মেধাবী। এখান থেকে পড়াশোনা করলে সবাই মানে এক পা যদি এনডিসিতে যায়, আরেক পা হচ্ছে চলে যায় ভার্সিটিতে চলে যায়। মোটামুটি বেশ ভালো ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে অথবা মেডিকেলে।" বুয়েট পরে খুব বুয়েট কিউরিওসিটি, বুয়েট, হ্যাঁ, বুয়েটে চলে বুয়েটটা যায়, সরাসরি বলতে পারতেছি না কারণ আমার হয়নি। ঢাকা মেডিকেলে এইজন্য চলে বলতে যায়। পারতেছি না। পরে হচ্ছে বাসায় বললাম আব্বুকে। আব্বু বলে কি, "না, তোমার ঢাকায় যাওয়া লাগবে না, তুমি ময়মনসিংহে থাকো।" তো আব্বু যেহেতু মানা করছে, আমি আর পরে সাহস করি নাই ঢাকায় গিয়ে পড়াশোনা করব। তো যেদিন রেজিস্ট্রেশনের লাস্ট ডে, সেদিন আমাকে ভাইয়া রাতে ফোন দিল। আতিক ভাইয়া, উনি হচ্ছে ডাক্তার, ডাক্তার আতিক মোর্শেদ খান। তো ভাইয়া ফোন দিয়ে বলে, "কি রেজিস্ট্রেশন করেছিস?" আমি বললাম, "না ভাইয়া করিনি, আব্বু তো মানা করছে।" পরে ভাইয়া বলল যে, "তুই এখনই গিয়ে করে আয়, আমি টাকা পয়সা পাঠাচ্ছি।" তারপরে আমি গিয়ে রেজিস্ট্রেশন করলাম। করার পরে এখন দেখলাম যে এটা পড়াশোনা করতে হবে। ইউটিউবে সার্চ দিলাম নটরডেম কলেজ, দেখলাম যে বিশাল বিশাল কয়েকটা ২টা বিল্ডিং, আর ওখানকার রিভিউ কি রিভিউ, এখান থেকে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুয়েট, কুয়েট সব জায়গায় আছে। আমার তখন প্যাশন হলো না, আমি এনডিসিতেই পড়বো, পড়াশোনা করবো, একটা আগ্রহ জন্মাইলো। তো কিভাবে পড়বো, পরে দেখলাম যে ইউটিউবে সার্চ দিই যে হাউ টু টেক প্রিপারেশন ফর এনডিসি, দুই একটা ভিডিও আসে, কোশ্চেন পাওয়া যায় না, কি ধরনের কোশ্চেন হয়। আমার তারপরে ঢাকাতে আমি সার্চ দিলাম যে এনডিসি কোচিং লিখে এরকম। তো তখন এত কোচিং ছিল না, মানে ১-২টা ছিল। তখন দেখলাম যে ২-১ জন ফ্রেন্ড পাইলাম। ওরা হচ্ছে আবার কোচিং করতেছে ঢাকাতে। তো তার মাঝে একটা বন্ধু ছিল আমার, হাসান মেহেদী, ঢাকাতে। তো ওর সাথে ফেসবুকে পরিচয়। আমরা ওকে কোনো বললাম কোচিং যে, সেন্টারের "দোস্ত।" নাম নিব না, আচ্ছা ঠিক বিগ আছে। ব্যাং ছাড়া কোনো পরে কোচিং হচ্ছে সেন্টারের নাম নেওয়া যাবে না। পরে হচ্ছে আমাকে কিছু কোশ্চেনও দিল যে এই টাইপের কোশ্চেন হয়। তারপরে কোশ্চেন গুলো প্যাটার্ন করে দেখলাম যে না, কোশ্চেন গুলো মোটামুটি ভালোই ব্রেইনস্টর্মিং হয়। কিছু কোশ্চেন পাইলাম আরকি। তো এরপরে যেটা হলো যে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে বের হলাম। পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আব্বু জিজ্ঞাসা করতেছে যে, "পরীক্ষা কেমন হইলো?" আমি বললাম যে, "পরীক্ষা তো আব্বা ভালো হয়নি।" আব্বা বলে যে, "আলহামদুলিল্লাহ।" না, আব্বুর ইচ্ছা নাই যে আমাকে ঢাকাতে ভর্তি করবে এনডিসিতে। এরপরে যখন রিজাল্ট হইলো তখন আমার চান্স হয়ে গেল। তখন আব্বু হচ্ছে এই আমার এক নানা ছিল, উনি মেডিকেল অফিসার। উনাকে ফোন দিল। উনি ফোন দিয়ে বলে কি যে, "এনডিসি তো খুব ভালো কলেজ, এখানে চান্স পেয়েছে তো খুব ভালো করবে সে, তাকে ভর্তি করো।" তারপরে ওখানে ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে মোটামুটি আমার কিছুদিন ঢাকাতে খাপ খাওয়াতে খুব কষ্ট হইছে আমার। ঢাকার আবহাওয়া খুব বৈরী আবহাওয়া, পানি খুব গরম ছিল তখনকার সময়ে। তো যখন আমি ক্লাস করা শুরু করলাম তখন একটা বিষয় বুঝতে পারলাম যে ওখানকার যে টিচিং প্যাটার্ন, আর ময়মনসিংহে পড়াশোনা করেছি আমি, স্কুলে পড়াশোনা করেছি, কিন্তু ওইটার প্যাটার্নটা একদম সম্পূর্ণ ভিন্ন। অন্যান্যগুলো থেকে আলাদা। স্যাররা এত পরিমাণে আন্তরিক। স্যাররা হচ্ছে ১০ মিনিটের গ্যাপেও হচ্ছে আমাদেরকে যেভাবে হচ্ছে প্রবলেম গুলো সলভ করে দেয়। দেখতাম যে কিছু যারা আমাদের জিনিয়াস স্টুডেন্ট ছিল, ওরা স্যার বের হওয়ার পরে পিছে দৌড়ায়, "স্যার এটা কিভাবে হবে? ওটা কিভাবে হবে?" এই যে দেখি সবাই আগ্রহ। ওরে বাবা! এত আগ্রহী পোলাপান আমি তো এই ১ম দেখলাম, এত আগ্রহী পোলাপান। তখন দেখলাম যে না, ভালো স্টুডেন্ট হতে হলে আমাকেও দৌড়াতে হবে। আমি হচ্ছে ক্লাস শেষে হচ্ছে একটা প্রশ্ন বাসা থেকে লিখে নিয়ে যাইতাম যে খুবই ব্রেইন স্টর্মিং কোয়েশ্চেন। স্যারকে আজকে এটা বলে আমি আটকাবো। তো স্যারের পিছে দৌড়াতাম, "স্যার এটা কিভাবে করব?" স্যার দেখলাম যে না, স্যার তুড়ি মেরেই বলে দেয়, "হ্যাঁ, এটা এইভাবে করবা।" তো এই যে একটা সাপোর্ট, তখন থেকে আমার একটা মানে ব্রেইনেই চাপলো যে আমাকে ভালো স্টুডেন্ট হতে হবে, ভালো করতে হবে, বুয়েটে চান্স পেতে হবে এবং মেডিকেলেও চান্স পেতে হবে। ১ম দিকে আমার ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়বো। ৬ মাস পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে মেডিকেল আমার সাথে যায় না। মেডিকেল অভ্রর সাথে যাই, অভ্র করুক, আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাই। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তখন থেকেই দেখা স্যাররা অনেক ইন্সপায়ারেশন দেয় যে তোমরা হচ্ছে এখন থেকে হচ্ছে এই বই পড়ো, বইয়ের কেমিস্ট্রি পড়ো, যে ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলো সলভ করো একাডেমিক থেকে। এই যে একাডেমিক থেকে যে টিচারদের একটা সাপোর্ট দেয়া যে
ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো এখন থেকে পড়াশোনা করতে হবে। এই বিষয়টা আমি তখন থেকেই অধ্যয়ন করলাম। দেখলাম যে এটা খুবই কার্যকরী হয়। যে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, আমি একাডেমিকের বেসিক বিষয় প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো শেষ করে ফেলতেছি। এই যে একটা গাইডলাইন, এই গাইডলাইনটা কিন্তু আমার লাইফে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। নয়তোবা কিন্তু আমি এরকম পর্যায়ে আসতে পারতাম না। আমার পড়াশোনা শেষ করার পরে আমার যত জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো আমার সিরিয়াল এসেছে। ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। ১ম এ ভর্তি হয়েছিলাম। পরে ওখানে ভর্তি ক্যানসেল করে চলে আসছি কুয়েটে। তো আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। যার সবচাইতে বেশি আমার প্রাউড ফিল হয় যে আমার কলেজটাকে নিয়ে। ভার্সিটির চাইতেও বেশি মনে হয় যে আমার কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে। সেই জন্যই বলব যে স্টুডেন্টদের জন্য যে নটরডেম কলেজের প্রতি মানুষের সব যারা পড়াশোনা করেছে ওদের একটা আবেগ ভালোবাসা কাজ করে। কারণ হচ্ছে ওরা ওই কলেজে যে আশা নিয়ে যায় ওই কলেজ তার চাইতে বেশি দেয়। তো তোমরা যারা হচ্ছে নটরডেম কলেজের প্রতি একটা ভালোবাসা পোষণ করো, পড়তে ইচ্ছা হয় তোমাদের, তোমরা হচ্ছে একটু প্রিপারেশন নাও। এখন থেকে প্রিপারেশন নাও। যেমন আমরা একাডেমিক থেকেই ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতাম অল্প, অল্প করে। তোমরা এখন এসএসসি থেকেই এই লেভেল থেকেই কিছু বেসিক বিষয়গুলো জেনে রাখো, যেগুলো হচ্ছে কলেজ অ্যাডমিশনে আসবে, সামনে কাজে লাগবে। বেসিকটাকে তোমাকে ফান্ডামেন্টাল থেকে ডেভেলপ করে দিবে। এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এই বিষয়গুলো জানতে পারলে দেখা যাবে যে তোমার এসএসসি হয়ে গেল এবং হচ্ছে কলেজ অ্যাডমিশনটাও হয়ে গেল। আর বেসিক যখন ডেভেলপ থাকে তুমি হচ্ছে এই এইচএসসি তেও ভালো করতে পারবা। হ্যাঁ, এটাই আমার ছিল। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি কিছু বলেন, নির্জন ভাই। আপনার কিছু বলেন ভাই। না না, আমি আজকে বলবো না কিছু, আমার বিষয় নিয়ে পরে আলোচনা হবে। আমাদের বেসিক্যালি আজকে যেটা লাইভটা যে বিষয় আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে তোর এসএসসি স্পেশাল। আমরা এসএসসি কোয়েশ্চেন তোদের কাছ থেকে আশা করতেছি যে তোরা কি কি জানতে চাচ্ছিস। বেসিক্যালি তোদেরকে হচ্ছে গাইডলাইন দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের টাইম আমরা বেশি নিব না। তোদের এখানে এক্সাম নেওয়ার মানে এখন পড়াশোনার টাইম। সো অলরেডি রাত হয়ে গেছে। আমাদের নেক্সট যে লাইভগুলো হবে সেই লাইভগুলো সবসময় আমরা চেষ্টা করবো যে সন্ধ্যার পরে নেওয়ার, মাগরিবের পরে। ওই সময়টা লাইভের পার্টিসিপেন্ট বেশি থাকে। এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। সো হোয়াট এভার, আমি এখানে একজনের কমেন্ট একটু শো করি। গত বছর ইস্তিয়াক আহমেদ খান ভাই কমেন্ট করছো যে গত বছর এই সময় আমি আপনাদের ভিডিও দেখছিলাম। আলহামদুলিল্লাহ আমি এখন নটরডেম কলেজে পড়াশোনা করতেছি। বিগ ব্যাং এ এরকম আমাদের অনেক রেকর্ড আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের বিগ ব্যাং এর যাত্রা শুরু হয়েছে 2019 সাল থেকে। 19, 20, 21, 22, 23, 24, 25 আজকে আমাদের প্রায় 7 বছরে মনে আমরা আছি। এবং বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি 7 বছর ধরেই আছি। আমার সাথে অনেকেই ছিল যারা আস্তে আস্তে করে ঝরে পড়ছে। তো সবাই থাকে না। যাই হোক, আমি এখন তোদের সাথে আছি, যাই না আল্লাহ তাআলা কতদিনে হায়াত রাখছে। আলটিমেটলি এরকম একজন ডেডিকেটেড মানুষই দরকার ভাই। এরকম একজন ডেডিকেটেড মানুষ আমাদের দরকার যারা ধরে রাখতে পারে। আপনি আছেন দীর্ঘ সময় ধরে, ইনশাআল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক দূর যাবে। ধরে রাখতে পারছি বিকজ হচ্ছে যে আমি যখন নটরডেম কলেজে পড়তে যাই বা যখন আমি চান্স নেওয়ার জন্য যখন পড়াশোনা করতেছি ওই সময় আসলে আমি ইনফরমেশন নেওয়ার জন্য কোনো সোর্স পাইতাম না। বাংলাদেশে বর্তমানে যেসব স্বনামধন্য কোচিং সেন্টার গুলো রয়েছে এরা তখন নটরডেম নিয়ে কাজ করতো না। সবাই কাজ করতো ইঞ্জিনিয়ারিং নিয়ে, মেডিকেল নিয়ে। সো বেসিক্যালি নটরডেম কলেজ নিয়ে যে একটা আমি অথেন্টিক কোন একটা মানে ইনফরমেশন পাওয়ার যে একটা জায়গা সেটা আসলে ছিল না। তো বেসিক্যালি আমাদের যে নটরডেম কলেজে যে বর্তমানে যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে অনেক মেম্বার। এটা মেম্বার আমাদের 2 লাখ প্লাস হতো। এবং আমাদের গ্রুপ আগের গ্রুপটা আসলে ব্যান হয়ে গেছিল ফর সাম রিজন। তো বেসিক্যালি সবকিছু মিলাই আসলে এই গ্রুপটা যখন পরবর্তীতে খোলা হয়েছে আমাদের আগের অনেক মেম্বার আমরা হারিয়ে ফেলেছি। তো এই কারণে আমাদের বর্তমানে তাও আমাদের এখন অনেক বড় গ্রুপস। এটা সেকেন্ড লার্জেস্ট গ্রুপ নটরডেমের। নটরডেম লিখে সার্চ দিলে দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট গ্রুপ ইউ উইল ফাইন্ড ইন ফেসবুক। নটরডেম কলেজ অ্যাডমিশন এই গ্রুপটা। আর বেসিক্যালি নটরডেম কলেজ ঢাকা নামে একটা গ্রুপ আছে। ওইটা মনে হয় প্রায় 1,80,000 2 লাখ মনে হয় মেম্বার। ওইটার থেকে বড় গ্রুপ আমার গ্রুপটা হয়তো যদি আমি আমার প্রিভিয়াস গ্রুপটাকে রাখতে পারতাম। যাই হোক, এবার হবে ভাই, ইনশাআল্লাহ এবার হবে ভাই। এবার আমরা সবাই মিলে চেষ্টা করবো, ইনশাআল্লাহ ভাই এবার হবে। আর আমি লাস্টে একটা কথা বলতে চাই, যারা আমরা ইনশাআল্লাহ এবার আমাদের নটরডেম কলেজের গ্রুপটাকে এটা আমাদের সাথে আরো নতুন ভাই জয়েন হয়েছে তোরা। তো আমরা ইনশাআল্লাহ এবার আমাদের এই প্ল্যাটফর্মটাকে আরো বড় করব। তোদের সবারই হেল্প লাগবে এবং বিষয়টা হচ্ছে যে আমরাও তোদেরকে হেল্প করার ট্রাই করবো অনেক ভাবে। শুধুমাত্র এখানে খালি পেইড কোর্স নামাবো, বিগ ব্যাং কোর্স নামে তোদের কাছ থেকে খালি কোর্স সেল করবো তা না। আমাদের এই যে ফ্রি লাইভ প্রতি সপ্তাহে থাকবে যখন নটরডেমের কোর্স চলবে। এবং এখন তো এসএসসি টাইম, এখন তো খালি এসএসসি তে ফোকাস কর ব্রাদার। এবার আমি খুব সিম্পলি আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। তানভীর খান এবং হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে অভ্র ভাই আছে। আচ্ছা ভাই, তোমার নাম কি অভ্র নাকি আরো কোনো নাম আছে?
ফুল নাম যেটা বলছিলাম। ভাই আমার বড় নামটা যদি বলি, বড় নাম, তাহলে আমার বড় নাম হচ্ছে দিব্যেন্দু পাল। ঠিক আছে, এটা আমার ফুল নাম। আর ডাক নাম হচ্ছে অভ্র। আমাকে খুলনাতে কিংবা অনলাইনে সবাই অভ্র ভাইয়া নামেই চিনে। ওকে, সো অভ্র এবং তানভীর, আমি তোমাদের দুজনকেই আসলে ফ্লোরটা দিয়ে দিব। আমি জাস্ট কোয়েশ্চেনটা করব, তুমি জাস্ট তোমাদের মতো করে ইন শর্ট খুবই মানে দ্রুত অ্যান্সার গুলো দিবা। আমরা 10:30টার ভিতরে লাইভটা শেষ করে ফেলবো, আমরা বেশিটা লং করবো না। সো উই হ্যাভ জাস্ট 20 মিনিটস লেফট। সো আমাদের মেইনলি কিউএনএ, এটা বেসিক্যালি কিউএনএ সেশন ছিল, বাট যেহেতু তোমরা ফার্স্ট টাইম আসছো এবং জাস্ট তোমাদের স্টোরিটা শেয়ার করলা, খুব ভালো লাগলো। এবং এই লাইভটা রেকর্ড হয়ে থাকবে, সবাই শুনবে আশা করি। সো আমাদের একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনে আমরা চলে যাব। আগে আমাদের কিছু প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন যেগুলো স্টুডেন্টরা করে রেখেছিল আমাদের আগের পোস্টগুলোতে, সেখান থেকে একটা কোয়েশ্চেন আমি পিক করতেছি। দেন আমি রানিং স্টুডেন্ট যারা এখন লাইভে আছো তাদের কোয়েশ্চেনটা নিব। তো আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে, যেটা আমি তখন তোমাকে লাইভের আগে করতেছিলাম, যে হাউ টু টেক প্রিপারেশন, এই যে 2 মাস বাকি আমাদের, 2 মাস না সরি 1 মাস বাকি, জাস্ট মার্চ মাস, তাও রমজানে অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করা উচিত এসএসসি পরীক্ষার জন্য, অ্যান্ড এই সময় রুটিনটা কিভাবে মেক করা উচিত, খুবই শর্টে জাস্ট 1 থেকে 2 মিনিটের ভিতরে। আমি ফার্স্টে যাচ্ছি অব্রর কাছে, এরপর আসবো তানভীরের কাছে। দুজনের এক্সপেরিয়েন্স শেয়ার করবা যে ইফ তুমি যদি এখন এই সময় থাকতা তুমি কি করতা, প্লিজ। তো প্রথম কথা যেটা বলবো, আমি খুব স্বল্প সময়ের ভিতরে শেষ করবো, সেটা হচ্ছে ভাইয়া দেখো, আসলে পড়াশোনা ব্যাপারটা একটা কিন্তু কোনো শর্টকাট নেই। পৃথিবীতে সবকিছু শর্টকাট হলেও পড়াশোনা কিন্তু কোনো শর্টকাট হয় না। আমরা পড়াশোনার ব্যাপারটাকে সবসময় চেষ্টা করব বুঝে পড়ার। ফার্স্ট অফ অল, যে কোনো কিছু যদি আপনি একবার বুঝে পড়েন, অনেকটা একটা কথা আছে যে আপনি ইটস বেটার টু রাইট দ্যান রিড ফর 10 টাইমস, মানে 10 বার পড়ার থেকে একবার লেখা অনেক ভালো। তেমনি আমি বলবো, আপনি যদি একটা টপিক একবার বুঝে রাখেন, ওই টপিকটা যখন আপনি আবার রিক্যাপিচুলেট করবেন, মানে দেখবেন, তখন ইজি হয়ে যায়। সেজন্য শুরুর পড়াটার সময় আসলে সবার উচিত একবার ভালো মতো বুঝে পড়া। কিন্তু যেহেতু আপনার হাতে সময় এখন 1 মাস আছে, আপনি বলেছেন আপনার পরীক্ষার জন্য, আমি বলবো আপনাকে এখন অ্যানালাইসিস করে পড়াশোনা করা উচিত। আমি যেটা করতাম সেটা হচ্ছে, আপনার এসএসসি আপনি যে বোর্ডের আন্ডারে দিচ্ছেন, তো সেই বোর্ডের প্রশ্ন ব্যাংক যেটা, এটাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার কোনটুকু খুব দরকার, কোনটুকু আসলে বারবার আসতেছে, কোন জায়গাটা হট টপিক, বারবার প্রশ্ন আসতেছে, সেই জায়গাটাকে খুব ভালো মতো ক্লিয়ার করে ফেল। ওকে, এইভাবে আপনাকে আগে প্রায়োরিটি মেনটেন করতে হবে যে কোনটুকুকে আমাকে আগে ভালো মতো শেষ করতে হবে, কোনটুকুকে পরে করতে হবে, বা একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়লেও হচ্ছে। আগে আপনাকে এটা চিনতে হবে। তার জন্য একটা গাইডলাইন দরকার আছে। আপনাদের টিচাররা আছেন কিংবা আমরা যে ভাইরা আছি, আমাদের সাথে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন 24/7। আমরা আপনাদের যে কোনো টপিক নিয়ে হেল্প করবো। ওকে, ইনশাআল্লাহ হেল্প করবো। আপনি মোটামুটি এখন কোশ্চেন ব্যাংক, আপনাদের টেস্ট পেপারটা ছিল, টেস্ট পেপারটা আপনি দেখবেন, কোশ্চেন ব্যাংকটা দেখবেন, দেখে অ্যানালাইসিস করে সেই টপিকগুলো একটা অধ্যায় সুন্দর মতো পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এইটা ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনার যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটাকে আপনার বারবার দেখতে হবে। আমাদের ভাইয়ারা অলরেডি এটা কোঅপারেটিভ, আপনাদেরকে অনেকভাবে হেল্প করছে এই ব্যাপারটা নিয়ে। আপনারা এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আমি আমার জায়গা থেকে যদি বলি, এসএসসিটা অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার দায়িত্ব। কারণ এসএসসি হচ্ছে 1। এসএসসিতে আপনি যদি নাম্বার ভালো থাকে, যেমন আমার হায়ার ম্যাথে 100 ছিল, ফিজিক্সে 99 ছিল, জেনারেল ম্যাথে 99 ছিল, তারপরে কেমিস্ট্রিতে 100 ছিল। তো এই নাম্বারগুলো যদি আপনি এরকম খুব ভালো রাখতে পারেন, এটা কিন্তু নটরডেম কলেজের চান্সের জন্য একটা খুবই 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 গুরুত্বপূর্ণ নিয়ামক। কারণ আপনার এসএসসির মার্কশিট কিন্তু নিয়ে যেতে হয়, এটা দেখানো লাগে, ভাইভাতে আমাদের সময় লাগতো। সো আশা করি যে এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কাজ করে। সো এসএসসি তো অবশ্যই এখন ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্সি গুলো দিয়ে পড়তে হবে। এবং আমি যেহেতু আমার দায়িত্ব বায়োলজি, আমি একটু বায়োলজি নিয়ে না বললেই নয়। বায়োলজিতে ফিগার ড্র প্র্যাকটিস করতে হবে ভাইয়া পুরা। ফিগার ড্র প্র্যাকটিস না করলে কিন্তু চান্স হবে না। মানে চান্স পরের কথা, আপনার এসএসসি তে ভালো নাম্বার উঠবে না। সবার আগে যেটা, ফিগার ড্র মাস্ট উইথ লেভেলিং। এখন আপনাকে তো ওই যে লাল নীল সাদা কলম দিয়ে সুন্দর করে ফুল টুল আঁকায় ছবি আঁকাইতে হবে না, ঠিক আছে? ছবি আঁকাবেন একদম যেন ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো দেখা যায়। সাপোজ আপনি একটা এসএসসির একটা ছোট্ট ছবির কথাই বলি, আপনি মনে করেন প্যারেন্টাইম আঁকাচ্ছেন, ঠিক আছে? অথবা দেখা যাচ্ছে আপনি একটা কোলেন কাইম আঁকাচ্ছেন, অন্য কোনো টিস্যু আঁকাচ্ছেন, কিংবা দেখা যাচ্ছে একটা পাকস্থলীর ছবি আপনি আঁকাচ্ছেন, একটা হার্টের ছবি, সব থেকে কমন ছবি, হার্টের ছবি আঁকাচ্ছেন। হার্টের ছবিটা আপনাকে যে একদম হার্টের মতো কালার করে আঁকাতে হবে ব্যাপারটা এমন না। হার্টের যে 4টা প্রকোষ্ঠ, সেপ্টাম গুলো, তার বাইকাসপিড কোনটা, ট্রাইকাসপিড কোনটা, এই জিনিসগুলো আপনাকে মাস্ট মাথায় রেখে আঁকাতে হবে, যেন কোনোভাবেই ইম্পর্টেন্ট জিনিস বাদ না যায়। মানে যে জিনিসগুলো স্যাররা দেখে নাম্বারিং করবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনার যে টিচারটা খাতা দেখছেন, তিনি যে তার বইয়ের সাথে গন্ডগোল করে খাতা দেখছেন না, তার তো কোনো গ্যারান্টি নেই, রাইট অর নট? সে তো আসলে তার মেজাজটা খারাপ থাকতেই পারে পরীক্ষার হলে।
খাতা দেখার সময়। সো অবশ্যই গাজীর পাঠ লেখার থেকে চিত্রের দিকে বেশি প্র্যাকটিস করতে হবে। চিত্রটা যত সুন্দরভাবে ফুটাই তুলতে পারবেন, স্যাররা কিন্তু ভিতরে লেখা পড়ে না, চিত্রটা দেখে। চেষ্টা করবেন গ ঘ তো চিত্র মাস্ট, খতে পারলে ছোট্ট করে একটা কোন রকমে একটা বার্ডস আই ভিউ দিয়ে চিত্র আঁকায় ফেলবেন, ঠিক আছে? আমি যেটা করছিলাম, আমার বায়োলজিতে 98 ছিল এসএসসি তে, এটার কারণে আমি প্রচুর চিত্র দিচ্ছি, আমি ক দাগ বাদে সব জায়গায় চিত্র দিচ্ছি কম বেশি, ঠিক আছে? যা পড়ছে একটা চিত্র বানাই দিয়েছি। চিত্র দিবেন এবং চিত্রগুলো মার্কিং করবেন, শুধু চিত্র আঁকাই দিলে হবে না, লেবেলিং করতে হবে, চিত্রের নাম লিখতে হবে। ওকে, এইটা আমি খান তানভীরকে অনুরোধ করবো ম্যাথ, ফিজিক্স এবং অন্য সাবজেক্ট গুলো নিয়ে কিছু কথাবার্তা বলতে এসেছি ওর জন্য। তানভীর। হ্যাঁ 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 ঠিক আছে, আমরা তো মানে লাইভ মানে কি বল বায়োলজিতে শুনলাম, এবার আমরা চাচ্ছি হচ্ছে কি ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে ম্যাথ আর ফিজিক্স নিয়ে একটু, শুধু ম্যাথ আর ফিজিক্স তো ওভারঅল কিভাবে করলে আসলে এই এক মাসের ভিতরে স্টুডেন্ট আসলে প্রিপারেশনটা নিবে বা কিভাবে রুটিনটা সাজাবে, একটু শর্টে, হ্যাঁ একটু শর্টে বলে ফেলবা। আমাদের হচ্ছে যে শিডিউলটা বলে দিই যে 24 আওয়ার্স কে ভাগ করতে হবে। প্রথম 3 দিন হচ্ছে অ্যানালাইসিস করতে হবে যে 24 ঘন্টা আমার কিভাবে ব্যয় হচ্ছে, কত ঘন্টা পড়তে পারতেছি, কোথায় কোথায় সময় নষ্ট হচ্ছে, কত ঘন্টা ঘুমাচ্ছি, ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় কত ঘন্টা লস হচ্ছে। তো এইসব থেকে আমাকে মিনিমাইজ সবকিছু, যে টাইম ওয়েস্টিং গুলো মিনিমাইজ করে কমপক্ষে 8 ঘন্টা বের করতে হবে পড়াশোনা করার জন্য। এটা। এরপরে হচ্ছে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি কিভাবে পড়বো? প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা আমাকে টপিক লাইন বাই লাইন পড়ে যেতে হবে এবং বিষয়টা বুঝতে হবে। কেমিস্ট্রিতে যে মেকানিজম থাকবে, মেকানিজম গুলো বুঝে নিতে হবে স্যারের কাছ থেকে, সুন্দর করে নোট করে রাখতে হবে। আর ফিজিক্সে যে টপিক গুলো পড়বো, এগুলোর আমাদের ব্যবহারটা কি, বাস্তবিক জীবনে ব্যবহারগুলো সবগুলো জানতে হবে। যেমন হচ্ছে তরঙ্গ এবং সরল ছন্দিত স্পন্দন গতির মাঝে পার্থক্যটা কোথায়, এই দুইটাকে দেখতে কেমন, এই বিষয়টা বুঝতে হবে আমাকে। ভেক্টর গুলো আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি বাস্তবিক জীবনে, এই বাস্তবিক জীবনের সাথে ফিজিক্সের প্রত্যেকটা টপিক যেন রিলেট করা যায় এইভাবে একটু পড়তে হবে। আর ম্যাথের বিষয়টা হচ্ছে আমাকে যত বেশি সম্ভব প্র্যাকটিস করা যায়, যত বেশি সম্ভব প্র্যাকটিস করা যায় এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যে প্রত্যেক টাইপ থেকে একটা একটা করে আমি প্র্যাকটিস করব। প্রতিদিন হচ্ছে ম্যাথ আমার 1 ঘন্টা বা 2 ঘন্টা 1.5 ঘন্টা থাকবেই। কিন্তু জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ ২ টা সাবজেক্ট। তো এগুলো হচ্ছে যত বেশি বুঝে বুঝে প্র্যাকটিস করা যায় ততই বেশি ভালো হবে। খালি ম্যাথ দেখে গেলে হবে না, সলিউশন দেখে গেলে পরে পরীক্ষা হলে করা যায় না। তো এইটুকুই মোটামুটি মেইনটেইন করে চললে আশা করি যে মোটামুটি ভালো কিছু করা যাবে। সো ওকে, আমাদের যেটা সবচেয়ে সেকেন্ড যে কমন কোয়েশ্চেনটা ছিল যে আফটার এসএসসি পরীক্ষা হাউ টু টেক প্রিপারেশন ফর রটারড্যাম কলেজ, ঠিক আছে? তো আমি আবারও বলতেছি, খুবই শর্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, বিকজ আমরা বেশিক্ষণ টাইম নিব না, অনলি হয়তো বা আর 10 to 15 মিনিটস থাকবো। সো রটারড্যামের জন্য প্রিপারেশন নিব, বেসিক্যালি কি স্টেজে কিভাবে আগাবো, অবশ্যই কোচিং করা লাগে কি লাগে না এই বিষয়ে অলরেডি একটা কোয়েশ্চেন আসছে, বাট ওই কোচিং এর বিষয়টা আমরা যাবো না, আমরা জাস্ট নিজের সেলফ স্টাডির কথা যদি বলি সেইভাবে কিভাবে পড়তে হবে এটা একটু অব্র ভাই, যেহেতু তোমরা আছে গেস্ট, তো আমি এখানে কোনো আজকে কোনো নিজের দিক থেকে কোনো ধরনের মানে ইয়াই দিব না, আমি কোনো পরামর্শ দিব না, তোমরাই কথা বলবো আজকে। এবং আমাদের লাইভটাকে আমি চেষ্টা করবো আমরা হচ্ছে কি নেক্সট এটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার, পার্সোনালি আমরা এটাকে সবাইকে পাঠাবো ইনবক্সে। সো এখানে হয়তো নেটের একটু প্রবলেম হচ্ছে যেটা আমি কমেন্টে দেখলাম, বাট আই হোপ আমাদের লাইভ যখন রেকর্ডেড থাকবে তখন এখানে নেটের কোনো প্রবলেম হবে না, যেভাবে করে আমরা এখন কথা বলছি ঠিক এভাবে করে জিনিসটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট হবে। সো বাফারিংটা আই থিঙ্ক লাইভের ভিতর হচ্ছে, বাট আমাদের এখানে মেইন ভিডিওর ভিতর থাকবে না। সো ওকে, হ্যাঁ প্লিজ অব্র ব্রাদার তুমি তাহলে স্টার্ট করো যে তুমি আসলে কিভাবে রটারড্যামের জন্য প্রিপারেশন, তুমি না অ্যাকচুয়ালি কিভাবে এখন স্টুডেন্টদের প্রিপারেশন নেওয়া উচিত সবার উদ্দেশ্যে একটু ওভারঅল খুবই শর্টে ভাই, জাস্ট 2 মিনিটস। জি ওকে ওকে। তো ভাই আপুরা দেখো, খেয়াল করি বা আমরা যারা যেখানেই ভর্তি পরীক্ষা দেন, নটরডেম হতে পারে, হলি ক্রস হতে পারে, সেন্ট জোসেফ হতে পারে, বা যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা শব্দটা আগে মাথা থেকে বের করতে হবে। আমার থিওরি হচ্ছে ভর্তি পরীক্ষা সে যেখানেই দেয় না কেন, ভর্তি পরীক্ষা কথাটা ইনভ্যালিড, কথাটা হচ্ছে ভর্তি যুদ্ধ। ভর্তি পরীক্ষা কথাটা কি বললাম? ইনভ্যালিড। হোয়াট ইজ দ্য রাইট টার্মিনোলজি? সেটা হচ্ছে ভর্তি যুদ্ধ। কারণ আলটিমেটলি ভর্তি পরীক্ষা আর ভর্তি পরীক্ষা তো ভাই তুমি এইচএসসিও দিচ্ছ, সেখানে কেউ তোমার অপোনেন্ট না, যে ভালো করবে সেই বৃত্তি পাবে, সেই ভালো রেজাল্ট করবে। বাট ভর্তি পরীক্ষা হচ্ছে রুল অফ এক্সক্লুশন, আমরা ম্যাথে করবো যে কিভাবে একটাকে বাদ দিয়ে একটা করা যায়, তাই না? আমাদের প্রবাবিলিটিতে পড়ছি যেরকম, তাহলে সেরকম ভর্তি পরীক্ষা বলা যাবে না, এটা ভর্তি যুদ্ধ। আসলে আপনাকে যুদ্ধ করে সেখানে সবার আগে থাকতে হবে। সিলেবাস অসীম, কিন্তু অবশ্যই যুদ্ধ করে সবার আগে সাতরায় থাকতে হবে একটা, ঠিক আছে? সমুদ্র তো সাতরায় পাড়ি দেওয়া যায় না, তাই না? তো নটরডেম ভর্তি পরীক্ষা বা যে কোনো ধরনের জায়গায় ভর্তি পরীক্ষার জন্য আমি যেটা করেছিলাম, মানে আমি যে প্রথম স্থান অধিকার করেছিলাম নটরডেম ভর্তি পরীক্ষা, আসলে আমি কি স্ট্র্যাটেজিটা মেনটেন করছিলাম সেটা একটু বলি।
আমি মূলত বেসিক ফোকাস হয়ে পড়তাম, অর্থাৎ একটা টপিক নিয়ে যখন পড়তাম সেই টপিকটা নিয়ে অনেক ডিটেলস চিন্তা ভাবনা করতাম যে এইটা থেকে, এই সূত্র থেকে, ফিজিক্সের এস ইজ ইকুয়ালস কিউ টি প্লাস হাফ এ টি স্কয়ার, এখান থেকে আসলে আর কি কি টাইপের ম্যাথ আসলে আসতে পারে, আমি এরকম চিন্তা করতাম। একটা প্রবলেম দেখে আগেই তার সলিউশন না দেখে প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এটা নিয়ে ভাবতাম। ঠিক আছে, এটা আমাকে স্যার সবসময় বলতো তোমার এরকম ক্রিয়েটিভ চিন্তা ভাবনা তুমি যদি রাখো তাহলে সব জায়গায় ভালো করবা। তো আমি ইনশাল্লাহ দেখেছি যে আমার জীবনের প্রত্যেকটা জায়গায় আমি ক্রিয়েটিভিটি দেখাইতে পারছি, এবং আমি সেই জন্য দেখা যাচ্ছে খুব মানে কোনো রকম প্রিপারেশন ছাড়াও সেরকম করেও কিন্তু আমি ভালো কিছু করতে পারছি। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কতটুকু দরকার, এবং যেটুকু দরকার সেটুকু নিয়ে ডিটেলস পড়াশোনা করতে হবে। নটরডেমে ভর্তি পরীক্ষার জন্য আপনার কখনোই কেউ বলতে পারবে না যে এই কোশ্চেনটা হুবহু নটরডেমে পরের বার আসবে, কথা কেউ আপনাকে বললে সেটা মানে বিশ্বাসযোগ্য না। নটরডেম ভর্তি পরীক্ষা সবসময় ইউনিক, প্রতি বছরের ভর্তি পরীক্ষার সাথে পরের বছরের ভর্তি পরীক্ষার কোনো মিল পাওয়া যায় না। তবে হ্যাঁ, একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে ইউনিকনেস। একটা টপিক থেকে প্রশ্ন আসাটা, আমরা যারা ভাইরা আছি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি বা জানি, আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা জানি যে এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তো আমরা যখন একটা টপিকের উপরে 10টা কোশ্চেন সলভ করাই তোমাদেরকে, তোমরা কি করতে পারবা, আমাদের সাথে প্রিপারেশনটা তোমরা যদি নিতে পারো, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে তোমাদের একটা টপিকের উপরে ভিত্তি করে সেটার উপর অনেকগুলো সাব টাইপ আমরা পড়িয়ে দিই। তখন হয় কি, তোমার একটা আইডিয়া হয়ে যায় পরীক্ষার হলে যে প্রশ্নটা আসে তোমরা সলভ করতে পারো। আর সেলফ স্টাডির কথা যদি বলি, তোমাকে চিন্তা করা শিখতে হবে। নটরডেম কলেজ ইজ অনলি ফর দোজ যারা চিন্তা ভাবনা করতে পারে। ঠিক আছে, চিন্তা ভাবনা করা শিখতে হবে। ওকে, এইটা আমি তানভীরকে বলছি। তানভীর, তুমি কিছু এখন তাহলে বলো ওদের জন্য। ওকে। ওকে, সবাই মোটামুটি জানে যে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, তবে আমি যতটুকু বলবো যে এই ভর্তি যুদ্ধের আগের সময়টাতে মেইন বইটাতে বেশ ভালো করে ফোকাস দেওয়ার জন্য মেইন বইয়ের প্রথম কয়েকদিন, 1 সপ্তাহ বা 3 সপ্তাহের মাঝে মেইন বই যতগুলো থাকবে সবগুলো একদম কভার দেওয়ার জন্য পড়ে। আর এরপর থেকে হচ্ছে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করা যায়, যে এই বই ওই বই থেকে শুরু করে যত বই আছে এমসিকিউ প্র্যাকটিস, একের পর এক প্র্যাকটিস, সারাদিন যেন হচ্ছে যাই কিছু করে প্রবলেম প্র্যাকটিস করে যে কতগুলো হইলো, নিজে নিজে দেখে দেখে না দেখে পরীক্ষা দেয়া। পরীক্ষা দিল যে 50-এ কত পাইলো, 100-তে কত পাইলো। তো সহায়ক বই হিসেবে আমাদেরও একটা বই আছে এখানে, বিগ ব্যাং ভাইয়ার বই। এখানে দেখলাম যে অনেক প্র্যাকটিস দেয় এখানে। এইগুলো যদি করতে পারে তাহলে কিন্তু, হ্যাঁ এই যে ভাইয়ার হাতে আছে বিগ ব্যাং এক্সাম বুক, আর এই দুইটা বই, তো এই যে অসাধারণ বই ভাই, এইগুলো যদি অসাধারণ বই, আমি নিজেও দেখছি, অসাধারণ প্র্যাকটিস একটা বই করতে ভাই, পারে অনেক দেখে হার্ড ওয়ার্ক করা দেখে, একটু হয়েছে। পজ। বিগ ব্যাং এর এটা হচ্ছে এক্সাম বুক, বাট দিস টাইম 2025 সালে আমরা পুরো 500 থেকে 600 পেজের একটা মোটা বই আমরা হচ্ছে কি অলরেডি টাইপিং, আমাদের লেখক দিয়ে এবার প্রায় হচ্ছে কি 8 জন লেখক কাজ করছে এটার পিছে, ইনক্লুডিং মি। এবং এটার অনেক পরিশ্রম গেছে ভাই, গত 4 মাস পোলাপান খাইতে পারে না, এমন না যে পোলাপান খালি বই লিখছে বসে বসে, অনেক রিসার্চ করছে, অনেক লিখছে। যাই হোক, মেন কথা হচ্ছে কি এবার একটা জোস বই আসতেছে আমাদের, এবং এবার আর এক্সাম বুক বা প্র্যাকটিস বুকটা এবার অ্যাকচুয়ালি একটা ভালো বই, যেটার ভিতরে স্টুডেন্টরা পুরো কোয়েশ্চেন ব্যাংক আকারে, লাইক আমি নাম বলবো না কোচিং সেন্টারের, আমি আগেই বলছি আমাদের বাংলাদেশে অনেক বড় একটা কোচিং সেন্টার আছে অফলাইনে, বেসিক্যালি অফলাইনে, যারা হচ্ছে খুবই ভালো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন হোয়াটএভার, তাদের খুব ভালো ভালো বই আছে। ওই তারা ভালো কোয়েশ্চেন ব্যাংক তারা প্রোভাইড করে অ্যাডমিশনের সময়, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনের সময় খুব ভালো কোয়েশ্চেন ব্যাংক প্রোভাইড করে। এবার আমাদের নটরডেম অ্যাডমিশনের জন্য এটা সেরা কোয়েশ্চেন ব্যাংক আমরা বানাচ্ছি ইনশাআল্লাহ, নটরডেম এবং হলি ক্রস অ্যাডমিশনের জন্য। বিগ ব্যাংক থেকে আসবে, মে মাসে আসবে। বইয়ের দাম হবে 1000 টাকা, একদম 100% শিওর থাকো। যারা এখন এই এক্সাম বুকটা অর্ডার করবা ওদেরকে আমরা ওই 1000 টাকা দামের বই পুরো ফ্রিতে দিব, প্লাস হচ্ছে আমাদের যে বিগ ব্যাং প্রিমিয়াম এক্সাম ব্যাচ, আমি মাঝখান দিয়ে আটকাই দিয়ে আসলে ব্র্যান্ডিং করতেছি, প্রিমিয়াম এক্সাম ব্যাচে পুরো ফ্রি এন্ট্রি দিব, যেটা 1500 টাকা কোর্স ফি, মানে জাস্ট এক্সাম ব্যাচের 1500 টাকা কোর্স ফি, ওইটা পুরো ফ্রিতে দিব। সো এই অর্ডার করতে এখনই বিগ ব্যাং ব্যাচে নক করো, আমি আর কথা বাড়াবো না, প্লিজ তানভীর। তো এই তো এই একটা বই কালেক্ট করে নিয়ে যত বেশি প্রবলেম প্র্যাকটিস করা যায় ততই ভালো, কারণ যত বেশি পরীক্ষা দেওয়া যায় তত হচ্ছে নিজের যে দুর্বলতা কাটিয়ে ওঠা যায়, আর হচ্ছে নার্ভাসনেসটা কেটে যায়, আর হচ্ছে যে জড়তা, পরীক্ষা দেওয়ার যে জড়তা, ভয় ভীতি দূর হয়ে যায়। তো এই পরীক্ষা দেওয়াটা খুব বেশি পরিমাণ ইফেক্টিভ হবে। ভাই এরপরের প্রশ্ন বলেন ভাই। আচ্ছা, এরপরে আমি আর কোনো প্রশ্ন নিচ্ছি না, মানে আমি আর কোনো প্রশ্ন, যেগুলো আমাদের আরো রেকর্ডের যে প্রশ্নগুলো আছে আগের, ওগুলাতে আমি যাবো না এখন। আমি যেখানে যারা যেহেতু লাইভটা শেষ করে ফেলবো খুব কুইকলি, সো এখন যারা আছে আমি আসলে ওই ওদের যে কোয়েশ্চেনটা ওরা করেছে কমেন্টে, আমি ওই কোয়েশ্চেন গুলোকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করি।
তোমাদের মাধ্যমে। যেমন প্রথমে যে কোয়েশ্চেনটা একজন করেছে যে এই যে ভাইয়া নটরডেমের জন্য ইংলিশ কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, খুবই লাইক এক সেন্টেন্সে। ফার্স্ট অব্র, এরপর তানভীর। আচ্ছা ভাইয়া, খুব দারুণ একটা প্রশ্ন করেছো। ইংরেজি কিভাবে পড়বো? আচ্ছা, ইংরেজিটা খুব পেইন, এটা আমি আগেই স্বীকার করে নিচ্ছি। আসলে এর কোনো নির্দিষ্ট সোর্স আমাদের সময় তো আসলে ছিল না, কিন্তু এখন বিগ ব্যাং এর বদৌলতে আসলে আমাদের আশা করি যে খুব সুন্দর মতো একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন। তো এটা নিয়ে আসলে নটরডেমের ইংলিশ নিয়ে আপনাদের কোনো পেইন হবে না, বাট আমাদের সময় পেইন ছিল। আমাদের সময় প্রশ্ন মেন বইয়ের থেকে হয়েছিল, এবং মেন বই খুব ইংলিশ পড়তে কম পড়তাম, এবং বইয়ের কবিতার কবির নামের বানান চেঞ্জ করে অপশন আসছিল। সো স্যাড। অর্থাৎ মেন বইটা খুব ভালো মতো পড়া থাকতে হবে, ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল। এবং তার পাশাপাশি আপনাকে গ্রামাটিক্যাল কিছু নলেজ, যেমন ইডিয়মস, ফ্রেজ এখন থেকে একটু পড়াশোনা করতে হবে। আর পাশাপাশি আমাদের বিগ ব্যাং যে আমাদের বইটা দেওয়া হচ্ছে, এখানেও ইনশাল্লাহ আপনি মোটামুটি একটা গাইডলাইন পেয়ে যাবেন, এবং আমাদের সাথে যুক্ত থাকলে ইংলিশ নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে, আমরা তো আছি। তানভীর ভাই বলো। আচ্ছা, ইংলিশের হচ্ছে যে মেন একটু একটা কথা বলে নিই তানভীর, একটু আমি একটা কথা বলে নিই। আচ্ছা তো আচ্ছা হ্যাঁ, ও বলছে ঠিকই, বাট এখানে বেসিক্যালি কোয়েশ্চেন ব্যাংক থাকবে, কোয়েশ্চেন থাকে প্রিভিয়াস ইয়ারের অনেক থাকবে কোয়েশ্চেন, টপিক ওয়াইজ কোয়েশ্চেন গুলোকে ভাগ করা থাকবে। বাট ইংলিশ যদি তুমি অ্যাকচুয়ালি পড়তে চাও, আমি মনে করি যে এখানে আই থিঙ্ক আমাদের মেইন বই ইংলিশ ফর টুডে এবং গ্রামার যে বই আছে তোমরা এগুলো পড়ো। প্লাস হচ্ছে যদি প্র্যাকটিস করতে চাও অ্যাকচুয়ালি, তাহলে আই থিঙ্ক নবোদয় টেস্ট তোমরা কিনতে পারো। নবোদয় টেস্ট অনেক ইয়া থাকে, ওটা ওটা তুমি কিনতে পারো। দেখো আমি অন্য প্ল্যাটফর্মের বইয়ের কথা তোমাদেরকে শেয়ার করতেছি, এটা আমার কোনো যায় আসে না, বিকজ আমি তোমার একটা ভালো এখান থেকে একটা সাপোর্ট পাও, একটা ভালো ইনফরমেশন পাও। নবদূতের সাথে আমার কোনো সম্পর্ক নাই, স্টিল ওদের কথা বললাম বিকজ ওদের বইটা ভালো, এখানে অনেক ইয়া থাকে, ওদের মডেল কোয়েশ্চেন থাকে। সো তানভীর। হ্যাঁ হ্যাঁ, মেন বইটা যখন পড়বো আমরা, তখন হচ্ছে যে মেন বইয়ের সিনোনিমস গুলো, বিভিন্ন ওয়ার্ড থাকবে, মার্কিং করে সিনোনিমস গুলো দেখবো। ওই ওয়ার্ডে এন্টোনিমস গুলো দেখবো। ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা বের করব। আর প্রত্যেকটা লাইনে যে ভাবের গুলো আর্টিকেল ইউজ করা আছে, এ এন ডি, এই ব্যবহারগুলো দেখবো। তার মানে হচ্ছে আমি আবারও বলতেছি, মেন বইয়ের যখন একটা প্যারাগ্রাফ পড়বো, তখন ওই প্যারাগ্রাফের ওয়ার্ড গুলো দেখবো, ওয়ার্ডের মিনিং জানবো, ওই ওয়ার্ডের অ্যান্টোনিম, সিনোনিম, আর ওই ওয়ার্ডে ওই সেন্টেন্সে কি 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 পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে সেগুলো, আর হচ্ছে আর্টিকেল গুলো। এই বিষয়গুলো দেখলে আমাদের অনেকটা বেসিক স্ট্রং হয়ে যাবে। আর কোশ্চেন ব্যাংক দেখলে মোটামুটি হয়ে যাবে, আর বেশি প্রয়োজন পড়বে না আশা করি ইংলিশের জন্য। স্যার, আমি এসএসসি 26 এর স্টুডেন্ট, শর্ট সিলেবাস হবে কি এনডিসি অ্যাডমিশনে? এটা আমি উত্তর দিয়ে দিই ভাই। শর্ট সিলেবাস যদি এসএসসি পরীক্ষা হয়, নটরডেমও শর্ট সিলেবাসই হবে, এক্সট্রা কোনো কিছুই আসবে না, বইয়ের বাইরে কোনো কিছু আসবে না, এক্সট্রা কোনো কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা, আমি লাইভের আমার শেষ পর্যায়ে আছি। আমরা আসলে আর মানে সামনে আগাবো না। তো একজন আপু একটু আগে একটা কমেন্ট করেছিল যে তার স্বপ্ন হচ্ছে কি তার ছোট ভাইকে পড়ানো। আমরা আজকে বেশি একটা কোয়েশ্চেন পাইনি লাইভে, আমরা এক্সপেক্ট করছিলাম যে আরো স্টুডেন্ট হবে, বাট আসলে হোয়াটএভার, আমাদের কোনো ইয়া ছিল না, আসলে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছিল না। আমরা ইনশাল্লাহ পরবর্তী যখন ফর্মাল লাইভ গুলো করবো ইনশাল্লাহ, তখন একদম আশা করি 200-300 পার হয়ে যাবে লাইভে, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে হতো। সো হোয়াটএভার। তো একজন আপু বলছে যে ওর ভাইকে পড়ানোর স্বপ্ন, এবং পরবর্তীতে একটা কোয়েশ্চেন করছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ভাইয়া নটরডেমে ভর্তি পরীক্ষার জন্য কিভাবে কি করতে হবে, যদি একটু হেল্প করতেন। আমার ভাইয়া এবার এক্সাম দেবে, এবং তিনি মাঝখানে একটা কোয়েশ্চেন করছেন যে হচ্ছে ভাইয়া এসএসসি এক্সাম এর পর নটরডেমের অ্যাডমিশনের জন্য কি কোচিং করতে হবে কিনা, আর সেটা কিভাবে করবো যদি একটু বলতেন। সো বেসিক্যালি একই কোয়েশ্চেন, যে এসএসসি পরে ভাইয়া কিভাবে কি করতে হবে একটু হেল্প করেন। আমাদের সাথে আপনার ভাইকে যুক্ত করে দেন মেসেঞ্জারে, যত রকম কোয়েশ্চেন থাকবে তার আমাকে পার্সোনালি আস্ক করলেও হবে। এখানে আমাদের সাথে জাফিন থাকবে, আমারই ব্যাচমেট, এবং সাথে হচ্ছে আমাদের এই দুজন স্পেশাল গেস্ট, যারা হচ্ছে গেস্ট না আজকের জন্য গেস্ট, বা পরবর্তীতে ওনারাই হচ্ছে আপনাদেরকে মানে যারা আসি আমাদের ছোট ছোট জুনিয়রদেরকে সবাইকে হেল্প করবে। এবং এখানে ওরাই ক্লাস নেবে, এখানে একজন ম্যাথ নেবে, একজন ফিজিক্স নেবে, কেমিস্ট্রি নেবে, সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এখানে বসে আছে। সো এটা নিশ্চিত থাকেন যে আপনি যদি আপনার ভাইকে আমাদের সাথে যুক্ত করা দেন, সে একদম মানে টেনশন মুক্ত থাকেন। আপনি অনলাইনে বসে যেই রিসোর্স আমরা দিব বা যেই ফ্যাসিলিটিস আমরা দিব, এটা অন্য কোথাও পাবে না তেমন একটা। সো কোচিং এর কথা যদি বলি, আমি পিওর কথা বলবো, নটরডেমের জন্য কোচিং করার কোনো প্রয়োজন নেই ভাই। বিগ ব্যাং চালাই বলে আমি মিথ্যা কথা বলবো না, নটরডেমের জন্য কোচিং করার কোনো প্রয়োজন নেই। তাহলে ভাই আপনি কি করতেছেন? আমি ভাই স্টুডেন্টদেরকে গাইড করার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম রেডি করে রাখছি। কোন স্টুডেন্ট
সবার জন্য। তার কোচিং কারা কারা করবে আমার কাছে? যাদের মনে হয় যে আমি 2 বছরে যে পড়াশোনা করছি এটা আমার জন্য এনাফ না, আমি বুঝতেছি না কিভাবে এখন আমার সামনে আগানো উচিত, আবার নিজেকে কিভাবে যাচাই করব আমি, আমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন ভাই, তাদের জন্য কোচিং। আমি সবার জন্য বলি না, যারা ইচ্ছা মতো পড়াশোনা করছে বইয়ের A to Z যাদের মুখস্থ, উই আমরা তাদেরকে চাই না বিগ ব্যাং এ। তারা পরীক্ষা দিয়ে চান্স পাবে, মানে লাখ থাকলে পরীক্ষা দিলে চান্স পাবে। কিন্তু যাদের অ্যাকচুয়ালি প্রবলেম আছে যে আমি 2 বছর ভাই ভালো মতো পড়াশোনা করিনি, আমাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার না, তারা ভাই বিগ ব্যাং অনলাইন কোর্সে জয়েন করো। আপনি যেহেতু চাচ্ছেন কোচিং করতে হবে কিনা, এটা আপনার ব্যাপার। আপনার স্টুডেন্ট, আপনার ভাই কিরকম পড়াশোনা করছে তা আমি জানি না, আপনি জানেন। আপনি তার সাথে কথা বলেন, সে যদি মনে করে যে কোচিং করতে হবে, অবশ্যই বিগ ব্যাং এ জয়েন করান। আপনি অফলাইন কোচিং এ যাবেন, 10,000 টাকার নিচে কোনো কোচিং সেন্টার নাই। বিগ ব্যাং এ মাত্র 3,000 টাকা 3 মাসের, পুরো তাও 3 মাস, সাথে আবার একটা নোটবুকও পাচ্ছেন ফ্রিতে। আবার এত জোস জোস টিচাররা ক্লাস নেবে। অনলাইনে এক্সাম হবে, আমাদের এক্সাম সাইট আছে পুরো একদম ইনবিল্ট এক্সাম সাইট। মানে আপনি কি চাচ্ছেন এর চেয়ে বেশি? আর ভাইবা বোর্ড বসবে আমাদের ফার্ম গেটে হলিক্রস কলেজের ওখানে, আমাদের ভাইবা বোর্ড বসবে। নটরডেমে আরামবাগের এখানে আমাদের ভাইবা বোর্ড বসবে। যখন যারা রিটেনে টিকবে ওদেরকে আমরা ইনভাইট করবো, আমাদের বিগ ব্যাংকে যারা ভর্তি হবে ওদেরকে নিয়ে আমরা ভাইবা এক্সাম নিবো, প্র্যাকটিস এক্সাম। সো আপনি কি চাচ্ছেন আর এখানে? একটা অনলাইন 3,000 টাকাতে আপনি দুনিয়া সব পেয়ে যাচ্ছেন। সো আপনার কোচিং করতে চাইলে আপনি কোচিং করতে পারেন, এখানে আপনার ব্যাপার এটা সম্পূর্ণ। সো হ্যাঁ, এখন তোমরা দুজন বলো কোচিং কি আদৌ প্রয়োজন কিনা। এটা তো আমার মতে হচ্ছে কোচিং এর প্রয়োজন নেই। যাদের মনে হয় যে আমাদের হচ্ছে ল্যাকিংস আছে আমার অনেকগুলো টপিকে, তো তারা যদি যুক্ত হয় তাহলে দেখা যাবে যে ওই ল্যাকিংস গুলো ফুলফিল হবে। অ্যাটলিস্ট যদি সে এনসিতে চান্স নাও পায়, এই যে এতদিন যে পড়লো সেটা তার হচ্ছে কাজে লাগবে, বেসিকটা ডেভেলপ করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, আর যারা চান্স পায় ওরা পড়াশোনা করেই চান্স পায়, আর ওরা এমনিতেও যারা পড়াশোনা করে এমনিতেই চান্স পাবে কোচিং করলেও না করলেও। তবে যাদের দরকার যে আমার একটু গাইডলাইন দরকার, গাইডলাইন ছাড়া আমি পড়তে পারি না, কিভাবে পড়বো বুঝতে পারি না, আর প্রেশার ছাড়া আমি পড়াশোনা করতে পারি না, পরীক্ষা ছাড়া আমার পড়তে বসতে ভালো লাগে না, তাদের জন্য হচ্ছে কোচিং। আচ্ছা, আমি একটা প্রশ্নের অ্যান্সার দেই। আমি একটা প্রশ্ন দেখলাম যে ভাইবা প্রশ্ন কি তোমার কাছে আচ্ছা মানে উত্তর দিয়ে দাও, অরবনিকের কোশ্চেনটা উত্তর দিয়ে দাও। আমি দিয়ে দিচ্ছি ভাই উত্তর। আচ্ছা, ভাইবার ব্যাপারটা আসলে কি জানো? ভাইবাটা হচ্ছে একটা ফর্মালিটিস, ঠিক আছে? ভাইবা হচ্ছে একটা ফর্মালিটিস, অর্থাৎ এখানে আসলে তুমি যে একটা মানে দুষ্টু প্রকৃতির স্টুডেন্ট না, তুমি যে একটা দুষ্টু প্রকৃতির স্টুডেন্ট না, বা তানভীর ভাইয়ের মতো তুমি একটা মানে কি বলবো দুষ্টু স্টুডেন্ট না, ঠিক আছে? সেটা তোমাকে জাজ করার জন্য একটা ভাইবা বোর্ড, ঠিক আছে? ভাইবা বোর্ড, আচ্ছা ভাইবা বোর্ডটা তোমাকে দেখবে। মোস্টটাকে কিরকম করো না ভাই? হ্যাঁ, মোস্ট একটা এরকম করে দাও তানভীর, এমন করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো তানভীর ভাইয়া, ঠিক আছে? একসাথে আরামবাগ বলিতে কোচিং করতাম তানভীর ভাই, একসাথে তানভীর ভাইয়ের সাথে কোচিং করতাম মানে আরামবাগের বলিতে আমাদের ভাইয়ের কাছে আর কি, সেই তানভীর ভাই আমার বন্ধু। আচ্ছা যাই হোক, তো তোমার ভাইবা নিয়ে টেনশনের কিছু নাই। ভাইবাতে কোনো তোমাকে মানে এমন না আকাশ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। রিসেন্ট কয়েকটা টপিক পড়তে হয়, রিসেন্ট কয়েকটা টপিক আর তুমি কোথা থেকে বিলং করো, তুমি কোথা থেকে বিলং করো, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো জেলা থেকে একটা প্রশ্ন করতে পারে। এগুলো আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট মূলত তোমার আচরণ, তুমি ভদ্র কিনা, তুমি কোনো ধরনের নেশাপানি করো কিনা, তোমার কোনো ধরনের কোনো ব্যাড হ্যাবিটস আছে কিনা, তুমি ঠিক মতো ইউনিফর্ম পরে কলেজে আসবা কিনা, নিয়মানুবর্তী কিনা, সময় সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা, এইগুলো তারা ইন্টেলেকচুয়াল প্রশ্নের মাধ্যমে তোমার কাছ থেকে বের করে ফেলবে। ভাইবা বোর্ড এটুকুই, আর কিচ্ছু না। তুমি আদৌ নটরডেমে পড়ার যোগ্য কিনা এইটুকু যাচাই করার জন্য ভাইবা, ওকে? আর কিচ্ছু না। আশা করি অ্যান্সার পেয়েছেন। আমার কোশ্চেন গুলো বলি। আমাকে প্রথম কোশ্চেন বলছিল তোমার আমার নাম কি, আমার আব্বুর নাম কি, হোম টাউন কোথায়। এরপরে আমাকে বললো যে ধরো যে তুমি কালকে তোমাকে আমরা টাকা পয়সা দিয়ে এসে পাঠালাম, কক্সবাজার পাঠালাম, তুমি ওখান থেকে আমার জন্য কি নিয়ে আসবে? টিচাররা বললো, আমি বললাম যে শুটকি মাছ নিয়ে আসবে, ওখানে শুটকি মাছ পাওয়া যায়। এরপরে বললো যে পৃথিবীর সবচাইতে ছোট দেশ কোনটা? ভ্যাটিকান সিটি। এরকম আর হচ্ছে এইটুকুই বললো। আর বলতো কি করতে ভালো লাগে অবসর সময়? আমি বললাম যে পড়াশোনা, এই বই পড়তে ভাল লাগে। কি বই পড়তে ভাল লাগে? উপন্যাসের বই। কার উপন্যাস পড়েছো একটা নাম বলো। আমি বললাম যে হচ্ছে ওই রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়লাম। এরকম জাস্ট এই খুবই ইজি জাস্ট কনফিডেন্টলি আনসার দিলেই হচ্ছে এখানে। আর মানে এমন কোশ্চেন করবে না যে এই বায়োলজির অমুকের নাম কি, এইসব কিছু কোশ্চেন ধরবে না। খুবই ইজি কোশ্চেন, এটা তুমি পারবা, বাট হচ্ছে কনফিডেন্টলি বলতে হবে। ঠিক আছে, এটুকু বললেই হবে। আর মানে মানে কোনো ব্রেন স্টর্মে কোনো কোশ্চেনই ধরবে না ওখানে। ঠিক আছে ভাইয়ারা, আমি জাস্ট একটা কথা বলি। হ্যাঁ, জাস্ট ছোট করে একটু বলি ভাই। সেটা হচ্ছে আমি আসলে আমার কোকারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, তাই জন্য ভাইবাতে আমার কোনো অসুবিধা হয়নি। আমাকে একটা গান গেতে বলছিল। ইনশাল্লাহ ভাইয়া যদি নেক্সট কোনো লাইভে আমি অবশ্যই একটা তোমাদেরকে গান শোনাবো, তোমরা সবাই শুনবা আগ্রহ নিয়ে, ঠিক আছে? আমার অলরেডি শিশু পুরস্কারও আছে অনেকগুলো, আমি সায়রটেও গান শিখেছি। আগামী লাইভে 100% পার্টিসিপেন্টস চাই আমি।
জি জি জি, একটা গান হবে, সবার জন্য একটা গান শোনাবো। ওকে, গান সবাই গাইবে, আমি নাচবো, একটু যারা নাচগান আমাদের আমাদের ঈদের লাইভে অব্র গান শোনাবে। ঈদের লাইভে, জি জি জি, ঠিক আছে? ঈদ শুভেচ্ছা লাইভে আমরা হচ্ছে গান করবো ভাই, অবশ্যই অবশ্যই গান করবো ভাই। ঠিক আছে, ওকে। সো মোটামুটি তোমাদের যতটুকু ইনফরমেশন দেওয়ার 1 ঘন্টার ভিতরে আমরা চেষ্টা করছি অনেক কিছু বলার, তোমাদের ভাইদের সাথে পরিচয় করে দিলাম। সো আই হোপ তোমাদের একটা ভালো লাগছে। একটু নেটের প্রবলেম ছিল মাঝখানে। সো আই থিঙ্ক যারা রেকর্ডের পরবর্তী এই লাইভে যদি থেকে যাবে লাইভটা, তোমরা এখানে কোয়েশ্চেন করে রেখো, তোমাদের কোয়েশ্চেনগুলো পরবর্তীতে আমি আবার রিচ করব, সমস্যা নেই। এবং যারা হচ্ছে গিয়ে যেমন এই যে অ্যাপ, যেহেতু আমাকে কোয়েশ্চেন করলো মাত্র যে মেসেঞ্জারে কিভাবে অ্যাড হবো লিঙ্ক দেন, আমরা বিগ ব্যাং পেজ যেখান থেকে লাইভটা এখন হচ্ছে এখানেও ঢুকে মেসেজ করতে পারো অ্যাড হওয়ার জন্য, অথবা আমি যে আইডি থেকে কমেন্ট করতেছি এখানে এমজে নির্জন, এই আইডিটা থেকে, এই আইডি থেকেও আমাকে মেসেজ দিলেও হবে, আমি ইনবক্সে অ্যাড করে দেবো। মানে আমাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার যে গ্রুপটা আছে, হলিক্রস অ্যাডমিশন মেসেঞ্জার গ্রুপ, নটরডেম কলেজ অ্যাডমিশন মেসেঞ্জার গ্রুপ, এখানে অনেক স্টুডেন্ট এখন বর্তমানে আমাদের সাথে অ্যাক্টিভ আছে, প্রায় 200 প্লাস, হলিক্রসও প্রায় 100 প্লাস। সো আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন বা তোমরা যারা জয়েন করতে চাচ্ছ, আপনারা কেন বললাম, এখানে অনেক গার্জেনরাও তাদের আইডি দিয়ে অ্যাড হয়। সো আমাকে নক দিলেই হবে, আমি অ্যাড করে দিব। ঠিক আছে? কেউ লিঙ্ক চাবেন না আমার কাছে, লিঙ্কগুলো আমি সবাইকে দেই না। আমি সবসময় অ্যাড হওয়ার আগে নেম, অ্যাড্রেস, লোকেশন, স্কুল নেম নিয়েই হচ্ছে অ্যাড করি। কোনো ফালতু অনেকেই থাকা, বিকজ হচ্ছে আমাদের এই গ্রুপগুলোতে ফ্রি এক্সাম হচ্ছে। সো অনেকে কি করে, অনেক কোচিং সেন্টার মালিকরা এসে আমাদের এখানে ঢুকে যায়, বা যেটা হচ্ছে কি আমাদের এক্সাম সিস্টেমটাতে ঢুকে কোয়েশ্চেনগুলো কপি পেস্ট করে ফেলে। সো এখানে চুরি হয় অনেক কিছু, অনেক কনফিডেন্সিয়াল বিষয় থাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে। সো আমরা এখানে সবকিছু বুঝে শুনে অ্যাড করি। তো কাইন্ডলি কেউ লিঙ্ক চাবেন না, লিঙ্ক দেওয়া যাবে না। আপনারা হচ্ছে কি কাইন্ডলি আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে সিম্পল 2-1টা কোয়েশ্চেন করবো, দেন হচ্ছে আপনাকে আমি অ্যাড করবো। এভাবে সবাইকে অ্যাড করছি, এখানে কেউ বাইরের কোনো পোলাপান নাই। সো এটাই আর কি। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আল্লাহ হাফেজ।